আজাদ সাহেব এবার শুকনো ঢোক গিললেন, আর চোখে প্রিয়তম স্ত্রীর দিকে দৃষ্টিপাত করলেন। আয়েশাজাদ খুবই বিরক্ত। আজকের প্রভাতে যেন ভিন্ন রূপ নিয়ে এসেছে ধরণীতি রূপের জন্য। রূপ আজ খুবই আনন্দিত। কারণটা রূপের অজানা। সকাল সকাল চলে এসেছে বাগানে পানি দেবে বলে। গাছে পানি দিচ্ছে আর হাসছে আপন মনে রূপ। ইতিমধ্যেই রূপের কর্ণধারে আসে রায়সার গলা ফাটানো চিৎকার। রূপ এবার নিজের কর্ণধারে হাত রেখে খিলখিল করে হেসে দেয়। রূপ জানে রায়সার এমন চিৎকারের কারণ। শেষ রাতে যে রূপ রায়সার ছবি তুলেছিল সেটা হয়তো রায়সা এতক্ষণে দেখে নিয়েছে। এদিকে পানির পাইপ গিয়ে পড়ল একটা গর্তের মধ্যে। যাই গর্ত কিছুদিন আগে খনন করা হয়েছিল। ইতিমধ্যে রায়সা রেগে বোম হয়ে রূপের দিকে এগিয়ে আসছে। রায়সার হাতে ফোন। প্রেম নীড়ের দরজার সামনে থেকে রায়সা এক প্রকার চিৎকার করে রূপের উদ্দেশ্যে বলে এগিয়ে আসছে। তুমি আস্ত একটা দুষ্টের বাক্সরূপ, এ কেমন ছবি তোলে আমার? এখন যে এই ছবি কয়েকজনের কাছে চলে গিয়েছে। রূপ কানে হাত দিয়ে রায়সার কথার প্রত্যুত্তরে বলে, আপাতত আমি রঙিন দুনিয়ায় অবস্থান করছি, তোমার নাম কর্ণধারে আসছে না। রায়সা রূপের উত্তরে রেগে তেড়ে আসে। রূপকে ধরতে না পারলেও পড়ে যায় সেই গর্তের মধ্যে, যা এখন কাদায় ভর্তি। রূপ রায়সার অবস্থা দেখে আবারও হেসে দেয়। রায়সার ঘাড়ে পেটে সুরসুরি দিতে শুরু করে। আয়েশাজাদ এবং আজাদ সাহেব গভীর ঘুমেছিলেন। বাইরের শোরগোলে ওনাদের ঘুম ভেঙে যায়। বাইরে এসে আজাদ সাহেবের চোখ ছানা বড়া। চোখের সামনে বাচ্চাদের ন্যায় দুইজন দৌড়াচ্ছে বাগান জুড়ে। রূপ সামনের দিকে আর রায়সা তার পেছনে। রায়সার সারা শরীরে কাদায় মাখামাখি। রূপের হাসি যেন সরছেই না মুখ থেকে। এদিকে আজাদ সাহেবের মাথায় দুষ্টু বুদ্ধি আসছে প্রিয়তমা স্ত্রীকে নিয়ে। আর চোখে স্ত্রীর দিকে তাকিয়ে দুষ্টুমির হাসি দেন তিনি। আজাদ সাহেবের মনে যেন রং লেগেছে। রূপ রায়সার দুষ্টুমি দেখে প্রিয়তমা স্ত্রীকে পানি দিয়ে ভিজিয়ে দেন। এতেও যেন আজাদ সাহেব ক্ষান্ত হলেন না। কিছুদিন আগে বাগানে মাটি খনন হয়েছিল, সেখানে পানি জমে কাদা হয়ে আছে। ভাগ্যক্রমে রায়সা সেই গর্তে দৌড়ে এসে পড়ে যায়। আজাদ সাহেব হাতের ন্যায় মোটা স্ত্রীকে তো আর সিনেমার নায়কদের মতো কোলে উঠাতে পারবেন না, তাই আয়েশা আজাদকে টেনে হিঁচড়ে সেই গর্তে ফেলে দেয়। এদিকে রূপ আয়েশা আজাদের করুণ অবস্থা দেখে দুঃখের মধ্যেও হেসে ফেলে। রায়সা এসেছিল রূপকে কাদায় ফেলতে। বুড়ো বুড়ির এই বয়সে বাচ্চামো দেখে হেসে ফেলে। আয়েশা আজাদ যেন এমন কিছুর জন্য একদম প্রস্তুত ছিলেন না। আজাদ সাহেবও হেসে যাচ্ছেন সমান তালে। আয়েশা আজাদ একা কাদায় গড়াগড়ি খাবে তা তো মানা যায় না। আজাদ সাহেবকে ধরে কাদায় ফেলে দেন। এরপর তিনজন মিলে রূপকে কাদা লাগাতে দৌড়াতে শুরু করেন। ওরে আল্লাহ, দিন দুপুরে ভূত আসলো কোথা থেকে? পুত্রাও বুঝি দৌড়াতে পারে? ফাহিমা এসেছিল দারোয়ানকে দিয়ে শলার ঝাড়ু আনাবে বলে। চোখের সামনে তিন কাদায় মাখামাখি ভূতদের দেখে ভয় পেয়ে যায়। দালানের পাশে পড়ে থাকা পুরনো শলার ঝাড়ু নিয়ে এক প্রকার তেড়ে আসে তিন মানুষ নামক ভূতদের দিকে। আইতা ছাড়া বাইতা ছাড়া বিলাই খুব ছ্যাড়া বেড়া থু থু থু, হুশ ভূত ভাগ, দূর হও আমার শ্বশুর বাড়ি থেকে। ঝাড়ু দিয়ে এক প্রকার ঝেড়ে মেরে তিনজনের অবস্থা বেহাল করে দিচ্ছে ফাহিমা। তিনজন মানুষ আর কেউ না, আজাদ সাহেব, আয়েশা আজাদ এবং রায়সা। আজাদ সাহেবের লজ্জায় মাথায় হাত। শেষে কিনা পুত্রবধূর হাতে ঝাঁটা পেটা খেতে হলো এই বয়সে। আয়েশা আজাদ বোকা পুত্রবধূর কাণ্ডে ভীষণ রেগে। আয়েশা আজাদ সজোরে ললাটে আঘাত করে। ফাহিমার হাত থেকে ঝাড়ু নিয়ে সজোরে জমিনে নিক্ষেপ করে বলে, মাথার বুদ্ধি কি সব রাস্তায় ফেলে এসেছো ফাইমা? শাশুড়ি মায়ের কথা শুনে ফাহিমা এদিক সেদিক তাকায়। আয়েশা আজাদের চারপাশে ঘুরঘুর করে কিছুক্ষণ। ফাহিমার ধারণা আয়েশা আজাদ মানে ফাহিমার শাশুড়ির কোথাও থেকে কথা বলছে। সামনে যে আছে সে ভূত মাত্র। তাই পুরো বাগানের চারপাশে ঘুরঘুর করে ঘুরে আসে ফাহিমা। অবশেষে শাশুড়িকে না পেয়ে আবারও কাদামাখা শাশুড়ি মায়ের বেশে থাকা ভূতের সামনে চলে আসে। ফাহিমা কোমরে হাত রেখে বলে, কি বাটপার ভূত রে বাবা, আমার শাশুড়ি মায়ের কণ্ঠ নকল করে ফেলে। এইসব ভূতকে ঝাড়ু পেটা করে কিভাবে তাড়াতে হয় তা আমার জানা আছে। দাঁড়া, হতচ্ছাড়া ভূত, কোথায় গেল রে ঝাড়ুটা? ভূতকে পিটিয়ে আমাদের বাড়ি থেকে ভাগাই। আয়েশা আজাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায় এই মুহূর্তে। আয়েশা আজাদ ফাহিমার মাথার জোরে আঘাত করে বসে, যার দরুন ফাহিমার মাথা এবং মুখে কাদা লেগে যায়। আয়েশা আজাদ আফসোসের স্বরে বলে, এ কোন বোকা মেয়েকে আমার ছেলের জন্য নিয়ে এসেছি গো আল্লাহ। এই মেয়ের মাথায় বুদ্ধি শুদ্ধি বলতে কি কিছুই নেই। আরে আমার মা, আমি তোমার শাশুড়ি মা, আমি নাবিল নাদিফের মা।
আজাদ সাহেবের স্ত্রী। তোমার সাহস তো কম না, তুমি আমাদের ঝাঁটাপেটা করো। শাশুড়ি মায়ের ভরাট কণ্ঠস্বর শুনে ফাহিমা কেঁদে কেঁদে বলল, ও শাশুড়ি মা গো, তুমি আমার সামনে এমন ভূতের মতো সেজে আছো যে? আমি তোমাকে চিনতে পারিনি মা, আমাকে মাফ করে দাও। আল্লাহ মাফ করো, আমি এতক্ষণ আমার শ্বশুর শাশুড়িকে ঝাঁটাপেটা করেছি। নাবিল শুনলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে, আমাকে নির্বাসনে পাঠিয়ে দেবে। ইয়া আল্লাহ, আমি আমার এই দুঃখ কোথায় রাখি? আয়েশা আজাদ এবং ফাহিমার কাণ্ড দেখে রূপ হাসে কোমরে হাত রেখে। ইতিমধ্যে নাদিফ মেইন গেট দিয়ে প্রেম নিড়ে প্রবেশ করে। নাদিফকে দেখা মাত্রই রূপ নিজের মনের আনন্দ খুশি ধরে রাখতে পারল না। কি যেন ভেবে দৌড়ে চলে যায় নাদিফের কাছে। নাদিফের হাত ধরে এক প্রকার বাচ্চাদের মতো হাত নাড়িয়ে নাড়িয়ে বলতে শুরু করে, আপনার আসার অপেক্ষায় ছিলাম। জানেন কি হয়েছে? ফাহিমা ভাবি না আঙ্কেল আন্টিকে ঝাড়ু পেটা করেছে ভূত ভেবে। আল্লাহ, আমি তো হাসতে হাসতে শেষ। আঙ্কেল আন্টির অবস্থা কাদায় মাখামাখি, চেনাই যাচ্ছে না। দেখুন, আমার সাথে আসুন। রূপ যেন বাচ্চাদের ন্যায় হয়ে গেছে, যেন ছোট কোনো বাচ্চা বড়দের হাতে ধরে টেনে মজার গল্প শোনাচ্ছে। এদিকে নাদিফ রূপের হাস্যোজ্জ্বল চেহারার দিকে তাকিয়ে আছে। নাদিফ এর আগে রূপকে এভাবে হাসতে দেখেনি। রূপ নাদিফকে সকলের সামনে দাঁড় করায়। আজাদ সাহেব এবং আয়েশা আজাদের অবস্থা সত্যি হাস্যকর। তিনজনকে দেখে তাই মনে হচ্ছে কাদায় বাস করা ভূত। নাদিফ নিজের হাসি আটকাতে পারল না, হো হো করে হেসে দিল বাবা মায়ের কাণ্ড দেখে। নাদিফ জানে তার বাবা মা একটু রোমান্টিক, যখন যা ইচ্ছে তাই করে বসে। নিজের মনে আনন্দ পাওয়ার জন্য যদি মিথ্যার আশ্রয় নিতে হয় তাও নিতে প্রস্তুত। নাদিফ নিজের বাবা মাকে এজন্যই ভীষণ ভালোবাসে। নাদিফ হাসি সংযত করে কণ্ঠস্বর কঠোর করে সকলের উদ্দেশ্যে বলল, এ কী অবস্থা তোমাদের? এ অবস্থায় যদি তোমরা তিনজন প্রেম নিরে প্রবেশ করেছো তো তোমাদের হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবো বলে দিলাম। নাদিফ কণ্ঠস্বর একটু কঠিন করে সকলের উদ্দেশ্যে বলল, যেন ভবিষ্যতে কেউ এমন দুষ্টুমি করতে না পারে। নাদিফের কথা শুনে আজাদ সাহেব একদম নিরপরাধের ন্যায় বলে ওঠে, আমাদের কোনো দোষ নেই বাবা, এই রূপেই প্রথম কাদা নিয়ে খেলা শুরু করেছে। এই যে রাইসাকে কাদায় ফেলে কতক্ষণ সুরসুরি দিয়েছে, কিন্তু দেখো নিজে একদম পুরো পরিষ্কার, কাদার কোনো ছিটে ফোঁটাও নেই। ওদের অবস্থা দেখে আমার মনে একটু দুষ্টুমি করতে চাইলো তোমার মাকে নিয়ে। আমিও তোমার মাকে নিয়ে একটু দুষ্টুমি করলাম, কিন্তু রূপকে কাদা মাখাতে পারলাম না। আজাদ সাহেবের কণ্ঠস্বর আফসোসে ভরা। বাবার কথা শুনে নাদিফ চট করে রূপকে কোলে তুলে নিল। রূপ নাদিফের এই কাজের জন্য মোটেও প্রস্তুত ছিল না। রূপ নাদিফের গলা জড়িয়ে ধরে ভয়ে। ওদের দুজনের অবস্থা দেখে সকলে হাততালি দেওয়া শুরু করে। এদিকে নাদিফ সকলের উদ্দেশ্যে বলে, দুষ্টুমি যেহেতু অপরূপ শুরু করেছে তাহলে শাস্তি তো তারও পাওয়া উচিত, তাই না? নাদিফের কথা শুনে সকলে একসাথে হাততালি দিয়ে হ্যাঁ বলে ওঠে। রূপ পড়েছে মহা বিপদে। প্রেম নেড়ের সকলকে রূপের শত্রু মনে হচ্ছে। রূপ অসহায় দৃষ্টিতে সকলের পানে তাকালো। রূপের তাকানোতে কারোর মনোভাব বিন্দু পরিমাণ পরিবর্তন হলো না। উল্টো সকলে মিছিমিছি কালা চশমা চোখ লাগিয়ে অন্ধ সেজে অন্যদিকে তাকিয়ে রইল। দয়া করে ওই কাদায় আমাকে ফেলবেন না। রূপের করুণ স্বর শুনে নাদিফ ভ্রুযুগল কুঁচকে নেয়। মুখে বাঁকা হাসির রেখা টেনে এনে বলে, আমার ভালোবাসা সাদরে গ্রহণ করো। কাদায় ফেলবো না, ফুলের বিছানায় ফেলবো। রূপ এবার ভীষণ রেগে গেল। এই লোকটার মুখে কি আর কোনো কথা নেই? রূপ রেগে মাথা কাত করে নাদিফের শক্ত বাহুতে কামড় দিয়ে বসল। নাদিফ চোখ বন্ধ করে রূপের আঘাত হজম করে নিল। সকলের 1, 2, 3 গণনা করছে। রূপকে হেলিয়ে দুলিয়ে দুইবার ঝাঁকিয়ে কাদায় ফেলে দিল নাদিফ। সকলের মাঝে হাসি রোল পড়ে যায়, যেন কোনো যুদ্ধে বিজয়ী হয়েছে এমন। নাদিফ হেসে সকলের আড়ালে রূপের উদ্দেশ্যে বলল, এবার থেকে আর ভালোবাসি বলবো না, সোজা তুলে নিয়ে চলে যাব। রূপও যেন পরাজিত হবে না এই পণ করেছে। হাস্যোজ্জ্বল নাদিফের হাত ধরে টেনে কাদায় ফেলে দেয়। নাদিফের দিকে তাকিয়ে হেসে বলে, আমিও দেখব কিভাবে আপনি আমায় আপনার ভালোবাসার চাদরে আটকান। আমি এত সহজে ধরা দিচ্ছি না জনাব। তোমরা দেখো গো আসিয়া, আব্বা আম্মা কাইসা করে আমায় ধমকিয়া ধমকিয়া। সোফার ঘরে ফাহিমা ছাড়া সকলে উপস্থিত। আলোচনা হচ্ছে ঘুরতে যাওয়া নিয়ে। ফাহিমাকে শাস্তি স্বরূপ আজ সারাদিন রান্নাঘরে থাকার জন্য বলা হয়েছে। সেই সকালের কাণ্ডের পর থেকে ফাহিমা রান্নাঘরে। কিছুক্ষণ পর পর উঁচু আওয়াজে সকলের উদ্দেশ্যে ক্ষমা চাইছে আর বিলাপ সুরে গান গাইছে।
ফাহিমার বিলাপ আপাতত কেউ শুনছে না। আজাদ সাহেব কানে তুলো গুঁজে খাতায় লিস্ট করছেন। আয়েশা আজাদ পাশে বসে ফোনে জায়গা খুঁজে চলেছেন। রায়শা আয়েশা আজাদের পাশে বসে আপাতত শীতে কাঁপছে। আজকের কাদায় গোসল করে যেন রায়শার 103 ডিগ্রি জ্বর এসে গিয়েছে, এজন্য শপের মালিকের কাছ থেকে ছুটি নিয়েছে। নাদিফ সোফায় বসে আর চোখে রূপকে দেখছে। রূপ মাত্র গোসল সেরে এসেছে। মাথার লম্বা কেশব ভালোভাবে মুছতেও সময় পায়নি। মাথায় কোনো রকম ঘোমটা টেনে চলে আসে। নাদিফ খুঁটিয়ে খুঁটিয়ে অপরূপকে দেখছে। ভেজা চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। মাথায় লম্বাটে ঘোমটা দেয়া, চোখে চশমা। ঘোমটা হয়তো ভেজা চুল ঢেকে রাখার জন্য দিয়েছে রূপ, কিন্তু এই বেশেও নাদিফের কাছে পৃথিবীর সেরা অপরূপ মনে হচ্ছে। রূপ চশমার আড়ালে নাদিফের চাহনি লক্ষ্য করছে। কিছুক্ষণ পর পর নাদিফের মুচকি হাসি চোখ এড়িয়ে যাচ্ছে না রূপের। রূপ নিজেকে সংযত করে নাদিফের নজর থেকে আড়ালে চলে যায়। অন্যদিকে ফিরে মুচকি হাসে। রূপ জরুরি তলবে নিচে এসেছে। আজাদ সাহেব ডেকেছেন, কিন্তু এখন ওনার কোনো সাড়া শব্দ নেই। বাবা মা চলে যাব কি? তোমাদের ড্রামা কি আরও বাকি আছে? নাদিফের কথায় সকলে নড়ে চড়ে বসেছে। ইতিমধ্যে আজাদ সাহেব কান থেকে তুলো বের করে দাঁত খেলিয়ে হাসছেন। আজাদ সাহেবের হাসির রহস্য উদ্ঘাটন করতে পারছে না কেউ। অবশেষে আয়েশা আজাদ স্বামীর উদ্দেশ্যে বলেন, কি হয়েছে তোমার? আরো কাদায় শরীর মাখাতে ইচ্ছে করছে? ইচ্ছে হলে চলো, কাদা এবার শরীর না মাখিয়ে কাদা পেটের ভিতর ঢুকিয়ে দিব। আয়েশা আজাদের কথা শুনে আজাদ সাহেবের ভাবগতির কোনো পরিবর্তন হলো না। উল্টো দাঁত কেলিয়ে বললেন, ভাবছি 24 নম্বর হানুমানটা সেরে ফেলি এই সুযোগে। চলো কক্সবাজার যাই সকলে। আজাদ সাহেবের কথা শুনে নাদিফ খুক খুক করে কাশি দিতে শুরু করে। রূপ নাদিফের অবস্থা দেখে বিচলিত হয়ে যায়। তাড়াহুড়ো করে দৌড়ে খাবারের টেবিল থেকে গ্লাস ভর্তি পানি নিয়ে আসে নাদিফের জন্য। নাদিফের মাথার পেছনে হাত দিয়ে নিজে পান করিয়ে দেয় পানি। এদিকে নাদিফ পানি পান করার অবস্থায় রূপকে দেখছে। রূপ নাদিফের জন্য এতটা চিন্তিত ছিল যে দৌড়ে আসার জন্য রূপের মাথা থেকে ওড়না পড়ে গিয়েছে তার খেয়াল নেই রূপের, যার ফলে রূপের ভিজে থাকা মাথার চুল ললাটের উপর এসে পড়ে। নাদিফের নিঃশ্বাস যেন ভারী হয়ে আসছে রূপকে এতটা কাছে দেখে। নিজেকে সংযত করে রূপের উদ্দেশ্যে বলে, এদিকে আমি নিজের প্রেয়সীকে ভালোবাসা বোঝাতে অক্ষম, ওইদিকে আমার বাবা মা হানিমুন করতে এখনও প্রস্তুত। এই বয়সে কবে বুঝবে তুমি অপরূপ? আমারও তো ইচ্ছে হয় বিয়ের পর হানি। রূপ পরের লাইন আর শুনতে ইচ্ছুক না, এর জন্য নাদিফের ঠোঁটে হাত দিয়ে বসলো, যেন লাগামহীন নাদিফ আর কিছু বলতে না পারে। রূপের এমন কাজে নাদিফ হাসে এবং রূপকে লজ্জায় ফেলার জন্য আরেকটা কাজ করে বসে। রূপের হাতে নিজের অধর ছুঁয়ে দেয় সকলের অগোচরে। রূপকে আরও লজ্জায় ফেলে দেয়। রূপ লজ্জা পেয়েছে, ভীষণ লজ্জা, কিন্তু তবুও রূপ অটল নাদিফের ঠোঁট থেকে নিজের হাত সরালো না। সরালে নয়তো দেখা যাবে সকলের সামনে লাগামহীন নির্লজ্জ নাদিফ বাকি কথা বলে বসেছে, এই ভয়ে। এদিকে ফাহিমা রান্নাঘর থেকে বাহিরে কাশির শব্দ শুনে দৌড়ে আসে। নাদিফের ঠোঁটের ওপর রূপের হাতখানা দেখে ফাহিমা নিজের মস্তিষ্কে নিজ বানানো ভাবনা বসায়। ফাহিমা ভাবে নাদিফের হয়তো কিছু হয়েছে, তাই বিচলিত হয়ে দৌড়ে সকলের সামনে এসে বলে, ইয়া আল্লাহ, ছোট ভাইয়ের তো বমি হবে মনে হচ্ছে। বমি তো শুধু একটা কারণেই, পেট খারাপ হলে বা গ্যাস হলে হয়। ভাইয়ার কি পেট খারাপ হয়েছে? এই রূপ, তুমি ভাইয়া মুখের সামনে থেকে হাত সরাবে না, নয়তো দেখা যাবে ছোট ভাইয়া এখানে ওয়াক ওয়াক করে ভাসিয়ে দিয়েছে। ফাহিমার কথা শুনে সকলে ফাহিমার দিকে রক্তিম চোখে তাকায়। এতে ফাহিমা ভয় পেয়ে যায়। সকলের উদ্দেশ্যে মিনমিন করে বলে, এবার আমি কোনো কাজের কথা বলিনি, যা সত্যি তাই বলেছি, তবুও সকলে রেগে আছে কেন আমার উপর? আজাদ সাহেব এবার এগিয়ে আসলেন বোকা পুত্রবধূর দিকে। মাথায় হাত বুলিয়ে বললেন, মারে, আমার ঘরে গিয়ে দেখ, বুক সেলফের দ্বিতীয় তাকে হরলিক্স বয়াম রাখা আছে। সেখান থেকে 3 চামচ হরলিক্স একসাথে মুখে পড়বি, তারপর সেটা পানি দিয়ে গিলে খাবি। তাহলে তোর মাথায় একটু বুদ্ধি শুদ্ধি হবে। যা মা, এখানে যদি আর 1 মিনিট থাকিস তাহলে তোর কলা কাটা যাবে। আল্লাহ জানে ফাহিমা কি বুঝেছে। শ্বশুরের কথা শুনে হাসি মুখে চলে গেল উপরে। এদিকে রূপ সেই কখন নাদিফের ঠোঁটের উপর থেকে নিজের হাত গুটিয়ে নিয়েছে। ফাহিমার কথায় বেশ লজ্জা পেয়েছে রূপ, এমনকি নাদিফের করা কাজেও বেশ লজ্জা পেয়েছে রূপ। সকলে যখন ফাহিমার দিকে তাকাতে ব্যস্ত, ঠিক তখন নাদিফ আরেকটা কাজ করে বসে। সকলের অগোচরে রূপের হাতের পিঠের অংশ চুমু খেয়ে বসে। এতে রূপ আরও লজ্জা পায়, ছিটকে দূরে সরে যায় অনেকটা।
নাদিফের দিকে কিছুক্ষণ রাগী চোখে তাকিয়ে আয়েশা আজাদের পাশে গিয়ে দাঁড়ায়, আর চোখে দুষ্টু নাদিফের দিকে নজর রেখেই। পরিবেশ থমথমে। কারোর মনের মধ্যে এখন ঘন্টা বাজছে, তো কারোর মনের মধ্যে সংশয়, আবার কারো মনে দুষ্টু বুদ্ধি। আজাদ সাহেব সকলকে স্বাভাবিক করার জন্য খানিকটা কেসে বলতে শুরু করলেন, আমি কখনো কথা দিয়ে কথার খেলাপ করিনি, আজও তাই। রাইসাকে বলেছিলাম ঘুরতে নিয়ে যাব পরিবারের সকলের সাথে, সুতরাং আমি আমার কথা রাখছি। আমরা আগামীকাল সারাদিন ঘুরব, অনেক আনন্দ করব। আগামীকাল শুধু পারিবারিক সময়, অফিস, আদালত, পড়াশোনা, ঘোরাঘুরি সব কিছু বাদ। বুঝেছো তোমরা দুজন? আজাদ সাহেব রূপ নাদিফের দিকে তাকিয়ে কথা বলছিলেন। যখন নাদিফ রূপকে চোখে চোখে জ্বালাতন করে যাচ্ছিল, আয়েশা আজাদের পাশে এসে রূপের সাথে দুষ্টুমিষ্টি কথা বলছিল। রূপ এবং নাদিফের কথাগুলো এমন ছিল, তুমি এত সুন্দর কেন অপরূপ? আপনার নজর নিচে রাখুন, নজর লাগবে আমার উপর। আমি তো আমার অপরূপের উপর নজর দিতে প্রস্তুত, যেন অন্য কেউ নজর দিতে না পারে। আপনার চোখ নষ্ট হয়ে যাবে, অন্ধ হয়ে যাবেন অতি শীঘ্রই। তারপর চৌমাথায় বসে থালা নিয়ে ভিক্ষা করবেন। নাদিফ তখন হেসে ওঠে। নাদিফের হাসি দেখে রূপও হেসে ওঠে। এর মাঝে আজাদ সাহেবের কথা দুইজনের কর্ণধারে পৌঁছায় না। এতক্ষণ আজাদ সাহেবের বলা কথা একটাও এই দুইজন মানব মানবীর কানে পৌঁছায়নি। রূপ অসহায় চোখের দিকে তাকিয়ে আজাদ সাহেবের দিকে। রূপ বিড়বিড় করে বলছে, নিজে তো কেস খাবেই, আমাকেও সাথে খাওয়াবে, বজ্জাত লোক একটা। রূপের অবস্থা দেখে নাদিফ মুচকি হাসে। বাবার উদ্দেশ্যে বলে, পরিবারকে সময় দেওয়ার জন্য নাদিফ সবসময় হাজির থাকবে, চিন্তা করো না। গতকাল তোমার আগে আমি রেডি থাকবো, শুধু বলে দাও কোথায় যাবে। আসলামপুর যাব, তোর দাদার বাড়ি, চলবে? আজাদ সাহেবের কথা শুনে নাদিফ কিছু একটা ভেবে নিল। তারপর রূপের দিকে তাকিয়ে রহস্যময় হাসি এসে বলল, তোমার বাসা শিক্ষিকাকে বলে দাও 1 সপ্তাহের জন্য যেন কোচিং থেকে ছুটি নেয়, কারণ দাদা বাড়ি গেলে 1 সপ্তাহ আগে ফিরবো না আমরা। এখন আমার প্রস্তাব যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভেবে দেখতে পারো। নাদিফ রূপের দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে চলে যায়। আজাদ সাহেব ছেলের কথায় ভীষণ খুশি। অনেক দিন হয় গ্রামে যাওয়া হয় না। আসলামপুরে আজাদ সাহেবের আপন কেউ বেছে নেই, শুধুমাত্র চাচাতো ভাই, সন্তান, স্ত্রী রয়েছে সেখানে। আসলামপুরের বাড়িতে দুইজন মানব মানবী থাকে দেখাশোনা করার জন্য। ফাহিমা সকলের সামনে এসে মন খারাপ করে। ফাহিমা আড় পেতে সকলের কথা শুনেছে এতক্ষণ। তারপর কেঁদে কেঁদে বলে, মানছি আমি ভুল করেছি, তাই বলে আমাকে রেখে দাদা বাড়ি যাবেন বাবা? আজাদ সাহেবের খুব মায়া হলো ফাহিমার উপর। ফাহিমাকে হাতের ইশারায় কাছে ডেকে আনে। ব্যাগ গুছিয়ে নাও মা, তুমি সহ আমরা সবাই যাব আসলামপুরে। সুন্দর করে সাজবে কিন্তু মা, আমি আমার এই মাকে যেন সকলের আগে তৈরি দেখি। ফাহিমা বাবার কথায় খুব খুশি হয়। আয়েশা আজাদের দিকে তাকাতেই আয়েশা আজাদও সায় জানায়। ঘরে এসে রাইসা টাকা গুনে যাচ্ছে। বিছানার উপর 1000 টাকার 3-4টি নোট বিছিয়ে রাখে। রাইসার কাণ্ড দেখে রূপ প্রশ্ন করে, কি ব্যাপার রাইসা, টাকা এভাবে বিছিয়ে রেখেছো কেন? তোমার কি টাকা বেশি হয়েছে? বেশি হলে আমাকে দিয়ে দাও, এই মাসে আমি খুব অভাবের মধ্যে আছি। প্রত্যুত্তরে রাইসা বলে, গত মাসে 2টা জামা কিনেছিলাম, এই মাসে ফোন, ভাবছি হাতে যে টাকা আছে সে টাকা দিয়ে আরো 2টা জামা কিনবো। 1 সপ্তাহের জন্য বেড়াতে যাচ্ছি, ভালো জামা না থাকলে কিভাবে হবে? রাইসার প্রফুল্লতা দেখে রূপ মলিন হাসে। রূপের এত ইচ্ছে নেই সাজগোজের, বিলাসিতা জীবনযাপনের। রূপের যা আছে তা নিয়েই রূপ সন্তুষ্ট। রূপ কিছু না বলে বাইরে চলে আসে। প্রেম নীড়ের বাগানের পাশে 2তলার বারান্দায় দাঁড়িয়ে বাগানের দিকে দৃষ্টিপাত করে। হঠাৎ কারো মৃদু কণ্ঠে ভেসে আসে, অপরূপ, একটা কথা রাখবে? রূপ বাইরের দিকে তাকিয়েছিল এতক্ষণ। নাদিফের কথা শুনে ভয় পেয়ে যায়। পিছনে ফিরে তাকিয়ে জিজ্ঞেস করে, কি কথা? এভাবেই মাথায় ঘোমটা দিয়ে রাখবে সবসময় আমার সামনে, তোমাকে দারুণ লাগে, ইচ্ছা করে সর্বক্ষণ সামনে বসিয়ে তোমাকে দেখি। গাড়ির চাকা যেন আজ থামার নাম মাত্র নেই, অনবরত চলছেই। রাস্তার 2 ধারে কৃষকেরা আমন ধান মাঠে উঠিয়েছে মাত্র। কয়েকদিনের মধ্যেই ধান গাছ থেকে ধান আলাদা করা হবে। ধানের ঘ্রাণে প্রাণ জুড়িয়ে যায় যেন। গ্রামের পরিবেশের সাথে মিশে যেতে ইচ্ছে করে সময়ে। আম কাঁঠালের এই সময়ে গাছে ঝুঁকে আছে আম। আজাদ সাহেব মনের সুখে গান গাইছেন, ধন ধন্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি, সে দেশের স্মৃতি ঘিরে ঘেরা।
এমন একটি দেশ কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। আজাদ সাহেবের পরিবারের সকল সদস্য রওনা হয়েছেন আসলামপুরের উদ্দেশ্যে। আর কিছু পথ বাকি আজাদ সাহেবের বাবা দাদার বাড়ি। গ্রামের মেঠো পথ দেখা যাচ্ছে ইটের রাস্তা থেকে। আনন্দ করার জন্য ছোট বাস নিয়েছেন, যেখানে আরামে যে যেখানে ইচ্ছে বাসে চড়ে বাসে যেতে পারবে। বাসের সামনের সিটে বসেছেন আজাদ সাহেব এবং আয়েশা আজাদ। খোলা জানালায় বাতাস প্রবেশ করছে। গ্রামের গাছগাছালি যেন সবাইকে পাতা নাড়িয়ে মিষ্টি বাতাস ছড়াচ্ছে, স্বাগত জানাচ্ছে। আয়েশা আজাদ লাজুক হেসে স্বামীর গা ঘেঁষে বসে গান শুনছেন। ফাহিমা পুরো রাস্তায় স্বামী নাবিলের কাঁধে পড়ে ঘুমোচ্ছে। এটা ফাহিমার অভ্যাস। এতে অবশ্য নাবিলের কোনো সমস্যা হচ্ছে না, বরঞ্চ সপ্তাহের শেষে স্ত্রীকে পাশে পেয়ে আনন্দই লাগছে। এই অগোছালো ফাহিমাকে অনেকটাই গুছিয়ে নিয়েছে নাবিল। ফাহিমা সকলের সামনে যেমন হোক না কেন নাবিলের ক্ষেত্রে খুবই রাশ ভারী। একমাত্র নাবিলের সামনে যেন বড় সেজে যায়, স্বামীর সকল কিছুর দিকে সুন্দরভাবে খেয়াল রাখে। আজাদ সাহেবের পরিবারের বাইরে একজন সদস্য আছে বাসে, আর সে হচ্ছে নাদিফের বন্ধু আকাশ। আকাশ বর্তমানে উকিঝুঁকি মারছে রায়সার দিকে। রায়সার সাথে এই 2 দিনে আকাশের ভীষণ সখ্যতা গড়ে উঠেছে। অনলাইনে দুইজনের আলাপ আলোচনা ভালোই চলে এখন। গতকাল সকালে আকাশের ফোনে রায়সার ফোন থেকে কিউট একটা ছবি আসে। সেখানে রায়সা ব্যাঙের ন্যায় উপুড় হয়ে শুয়ে ঘুমোচ্ছে। ছবিখানা দেখে আকাশ হাসতে হাসতে অজ্ঞান। প্রায় 5 মিনিট ছবিখানা সেভাবেই ছিল। এরপর মুছে ফেলে রায়সা, কিন্তু ততক্ষণে যা হবার তা হয়ে গেছে। আকাশ ছবিখানা নিজের ফোনে সংরক্ষিত করে রেখেছে রায়সাকে খ্যাপাবে বলে। রায়সাকে যখন ছবির বিষয়ে খ্যাপানো হয় তখন থেকেই রায়সার আকাশের সহিত কথা বলা বন্ধ। আকাশ নিজ ইচ্ছায় নাদিফের সাথে এসেছে রায়সার মান ভাঙাবে বলে। এই লালপরি কি করছো একা বসে? চোখ বন্ধ অবস্থায় কাঁচা আমের ঘ্রাণ নিচ্ছিল রূপ। সকালে অভ্যাস মোতাবেক ছাদে হেঁটে এসে নিজের ঘরে বিছানার উপর 2 সেট কাপড় দেখতে পায় রূপ, যেগুলোর একটার উপর রূপের নাম লেখা ছিল, আরেকটার উপর রায়সার। রূপ প্রথমে ভেবেছিল এই কাজ আজাদ সাহেব বা আয়েশা আজাদের। কাপড় দুটো ফেরত দিতে গিয়েও দেয়নি, বয়স্ক মানুষ কষ্ট পাবে বলে। মাথায় ঘোমটি টেনে বাসের ঠিক পিছনের সিটে বসেছে রূপ। রায়সা রূপের সামনের সিটে কানে ইয়ারফোন গুঁজে গান শুনছে। কারোর কথার আওয়াজে রূপ চোখ খুলে তাকায়। প্রকৃতির সতেজ বাতাস সারা মুখে স্পর্শ করতে চোখের চশমা খুলে ব্যাগে রেখে দিয়েছিল রূপ। চশমা চোখে পড়তেই পাশে বসা মানুষটা রূপের হাত আটকে নেয়। নাদিফ আবারও বলে, চশমা পড়তে হবে না, এভাবেই থাকো। চশমাবিহীন তোমাকে মায়াবী লাগে অনেক। এই কাপড়টা আপনি দিয়েছেন তাই না? অপরূপকে কল্পনায় সাজাতে ভালো লাগে। রাতে অপরূপকে লালপরি সাজাতে ইচ্ছে করছিল তো খুব, কিন্তু কল্পনায় সাজাতে পারছিলাম না, তাই আর কি। ছোট শালিকা হিসেবে রাইসাও পেয়ে গেল। রূপ হেসে ফেলল নাদিফের কথায়। রূপের অবাক লাগে একটা কথা ভেবে, এই রাগী মানুষটা রূপকে অপমান করতে পিছুপা হতো না কখনো। এখন সে রূপের পাগল। রূপের পাশে নাদিফ বসা। নাদিফ অনেক আগেই রূপের কাছাকাছি বসতে চেয়েছিল, কিন্তু হারামি বন্ধু আকাশের জন্য পারেনি। আকাশ বাসে উঠে নাদিফের হাতে ল্যাপটপ ধরিয়ে কাজে লাগিয়ে দেয়। কী কাজ তা অজানায় থাক। 5 মিনিট হয়েছে, কাজ শেষ করেছে নাদিফ। নিজেকে কিছুটা গুছিয়ে পুরো বাসে নজর বোলায় নাদিফ। কাঙ্ক্ষিত মানুষকে একদম পেছনের সিটে বসে থাকতে দেখে খুশি হয়। নাদিফ রূপের পাশে এসে বসে কিছুক্ষণ রূপকে দেখে নেয়। মলিন মুখশ্রী, ফ্যাকাশে ঠোঁট, কোনো সাজসজ্জা নেই। নাদিফের আগমনের আভাস রূপ পায়নি। মন ভরে রূপকে দেখে নাদিফ রূপের উদ্দেশ্যে বলে, রূপ, চশমাবিহীন চোখে নাদিফকে দেখতে পাচ্ছ না? তবুও কেন যেন নাদিফের কথা মানতে ইচ্ছে করছে রূপের। বাসের জানালার দিকে তাকিয়ে লম্বা নিঃশ্বাস নিল রূপ। আনমনে বলে উঠল, কাঁচা আমের সুগন্ধিতে মন উথালা হয়ে যাচ্ছে। বাসের ছাদে বসে সকলে হই হুল্লোড় করে আম খেলে আনন্দ হবে অনেক। তোমার কি এই ইচ্ছেই অপরূপ? রূপ নাদিফের কথায় কি বলবে বুঝতে পারছে না। কণ্ঠনালী দিয়ে আপনা আপনি চলে এসেছে কথাগুলো। এদিকে নাদিফ রূপের ইচ্ছাকে অপূর্ণ রাখতে চায় না, তাই রূপের পাশ থেকে উঠে চলতি বাসের জানালার পাশে এসে দাঁড়ায়। হাতের মুঠোয় পরপর 2টি ডাল আমসহ ভেঙে ফেলে। নাদিফের কাণ্ড দেখে আকাশও দাঁড়িয়ে যায়। জানালা দিয়ে গাছের নিচে ঝুলে থাকা আমগুলো ছিঁড়ে নেয়। চলন্ত বাসে আম পাড়ার মজাই আলাদা।
বাসের ড্রাইভার আয়না দিয়ে নাদিফ আকাশের কার্য দেখে নেয়। রাস্তার পাশে যেই আম গাছে আম আছে সেই জায়গায় গাড়ি দাঁড় করায়। পাশে থেকে আজাদ সাহেব বলে, সাব্বাস বেটা, এই না হলে আমার ছেলে। আমিও জোয়ান বয়সে এমন করতাম তোর মাকে খুশি করার জন্য। এখন তোমার এমন বিচ্ছুপনা দেখে মনে হচ্ছে সেই জোয়ান বয়সে চলে গিয়েছি। কি গো ললিতা, হবে কি আবার আগের মতো? তুমি বসে কাঁচা রসযুক্ত আম খাবে আর আমি তা দেখে জিভ ভিজাবো। আজাদ সাহেবের কথায় সকলে হেসে ওঠেন। আয়েশা আজাদ লজ্জায় মুখ ঢাকেন। রূপ মুখে হাত দিয়ে তাকিয়েছে নাদিফের দিকে। নাদিফের কাণ্ড দেখে রূপ মনে মনে খুবই আনন্দিত। ছোটবেলা থেকেই কষ্টে বড় হওয়া রূপ হঠাৎ আনন্দে ভরপুর পরিবারে চলে এসেছে, যেখানে শুধু আনন্দ আর আনন্দ, একসাথে মিলেমিশে থাকা আর অসীম ভালোবাসা রয়েছে। রূপের এখন বড্ড লোভ পাচ্ছে সারা জীবন এই পরিবারের সাথে থেকে যেতে। হঠাৎ রায়শা বলে, ওমা, কত আম ভাইয়া! এগুলো কি এখানে খাবো নাকি বাসায় গিয়ে খাবো? আমার তো সব এখনই সাবার করতে ইচ্ছে করছে। জানেন ভাইয়া, রূপ আর আমার কাঁচা আম খুব পছন্দের। আমরা যখন এতিমখানায় ছিলাম, বৃষ্টি বাদলের দিন তো আম গাছের নিচে চলে যেতাম আম কুড়াতে। এরপর সে আম লবণ মরিচ দিয়ে মেখে খেতাম। আহা, কি স্বাদ! এখন আর চুরি করে খেতে হবে না পিচ্চি বাবু, তোমার জন্য আমি জীবন বাজি রেখে আম পেড়ে নিচ্ছি। আকাশের কথায় রায়শা মুখ ভেংসি কাটে, কোনো কথা না বলে অন্যদিকে তাকায়। এদিকে আকাশ পিচ্চির অভিমান দেখে ব্যথিত হয়। আকাশ মন প্রাণ দিয়ে পিচ্চির রাগ ভাঙাবে বলে পণ করে নেয়। রায়শার কথা শুনে নাদিফ চোরা চোখে রূপের দিকে তাকায়। রূপের নজর জমিনে নিবদ্ধ, দুই হাত ঘষে যাচ্ছে অনবরত। রূপের অবস্থা দেখে নাদিফ রূপের কাছে গিয়ে দাঁড়ায়। রূপের হাত ধরে টেনে নিয়ে আসে নিজের কাছে, বলে, যত ইচ্ছা আম খাও, এখানে তোমাকে বাধা দেওয়ার মতো কেউ নেই। তোমার জন্য সব কিছু। গাড়ি থেমেছে অনেক আগেই। কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছে সবাই। এবার দু কদম এগোলেই হবে। বিশাল বড় আম বাগানের ঠিক মধ্যিখানে নাদিফের দাদার বাড়ি। আজাদ সাহেব আয়েশা আজাদ হাতে হাত ধরে চলে গিয়েছেন বাড়ির আম বাগানের দিকে। সেখানে একটা কূপ আছে। কথিত আছে সেই কূপে নাকি 1000 বছর আগে একজোড়া প্রেমিক যুগলের বিয়ে হয়। আজাদ সাহেবের মা না। এই কূপের কাছে বসে আয়েশা আজাদকে নিয়ে ভাবতেন সবসময়, তা আয়েশা আজাদকে পেয়েছেন তিনি। প্রতিবার এখানে আসলে কূপের কাছে যেতে ভোলেন না। নাদিফের দাদার বাড়ির নাম প্রিয় নিবাস। এই বাড়িটা সকলের অনেক পছন্দের ছিল। বর্তমানে কেউ থাকে না। নাদিফের দাদা দাদি মারা যাবার পর যে যার কাজে ব্যস্ত হয়ে যায় আর পাড়ি জমায় শহরে। আরে দাদু বাবাজি যে কখন আইলেন? এতদিন পর এই আদু ভাইয়ের কথা মনে পড়েছে। একখান ফোন দিয়া আইলেও তো সব ফিটফাট করে রাখতাম। আদু ভাই এবং ওনার স্ত্রী শিলা নাদিফের দাদার বাড়ির দেখাশোনা করেন। বলে আসলে তোমার মুখের এই হাসি দেখতাম কিভাবে? রূপ রায়শা চারপাশ দেখছে। রায়শা ফোন বের করে গাছপালার ছবি তুলছে। এই সুযোগে আকাশ রায়শার পিছু চলে গেল অভিমান ভাঙাতে। প্রিয় নিবাসের সদর দরজা খুলে দেওয়া হয়েছে। নাবিল ফাহিমাকে ধরে ভেতরে নিয়ে গেছে। সদর দরজার সামনে রূপ নাদিফ দাঁড়ানো। শিলা বেগম কোথা থেকে এসে চিৎকার দিয়ে উঠল, হাই রে নাদু, বিয়ে করে ফেলেছো আমাদের না জানিয়ে? মাশাল্লাহ, বউ তো খুব সুন্দরী, তোমাদের মানিয়েছে খুব। শিলা বেগমের কথায় রূপ কাশতে শুরু করলো। এদিকে নাদিফ খুব খুশি, ইচ্ছে করছে শিলা বেগমকে ধরে নাচতে। এখনো বউ হয়নি ভাবি, খুব শীঘ্রই হয়ে যাবে। সুসময়ের অপেক্ষায় আছি। রূপ এসে নাদিফের পিঠে এক কিল বসিয়ে দেয়। রেগে তেড়ে এসে নাদিফের গলা টিপে ধরে, বলে, বিয়ে তো আপনাকে করবই না, ওই রাস্তার কালামানিককে বিয়ে করব। আপনার ঠোঁটকাটা স্বভাবের জন্য কবে যেন আপনাকে মেরেই ফেলি। শিলা নাদিফ হতভম্ব। রূপের মতো লাজুক চুপচাপ স্বভাবের মেয়ে কি কাণ্ড করে বসলো, একদম নাদিফের গলা চেপে ধরল। মুহূর্তেই কথাটি সকলের মাঝে ছড়িয়ে গেল। শিলা বেগম যে চিৎকার করে সবাইকে ডেকে যাচ্ছেন। রূপ নাদিফকে ছেড়ে জিহবায় কামড় কাটে। নাদিফের থেকে একটু দূরে গিয়ে দাঁড়ায়। নাদিফ রূপের অবস্থা দেখে মাথা চুলকে মুচকি হেসে বলে, পাগলি রাজি, এখনই ডাকবো কাজী। আমার শ্বশুর তোমাকে খুব পছন্দ করে রূপ। কাঁচা আম লবণ মরিচ দিয়ে মেখে মাত্র মুখে পুরতে যাচ্ছিল রূপ। লম্বা নিঃশ্বাস নিয়ে হা করেছিল মাত্র।
ফলস্বরূপ কাঁচা মুখে ঢুকলো না ঠিকই, কিন্তু লবণ মরিচ মাখানোটা নাকে ঢুকেছে ঠিকই। ফাহিমা রূপকে আম কেটে দিচ্ছিল। আম কাটতে কাটতে ফাহিমার কথন। এদিকে ফাহিমার কথা শুনে রূপের করুণ অবস্থা। কাশতে কাশতে চোখে নাকে পানি বের হয়ে এসেছে। কি বলছেন ভাবি? আঙ্কেলকে আমি বাবার মতো ভাবি। তো কি হয়েছে, বাবাও তো তোমাকে পছন্দ করে, আপন মেয়ের মতো ভাবে। রূপের আম খাওয়া আর হলো না। হাতের মধ্যে আম থাকা সত্ত্বেও খাওয়ার ইচ্ছে মরে গিয়েছে যেন। ফাহিমার কথা যেন রূপের মাথার উপর দিয়ে যাচ্ছে। রূপ ঠোঁট ভিজিয়ে বলল, ভাবি, আমি কিন্তু এসব ভাবি না। এমন কিছু হলে আমি প্রেমনির থেকে চলে যাব, এখানে আর থাকবো না। রূপ চলে গেল। পড়ে রইল অবুঝ ফাহিমা, যে কিনা আম কাদা বাদ দিয়ে রূপের যাওয়ার পানে তাকিয়ে আছে। ফাহিমা আপন মনে বলছে, আমি এমন কি বললাম যার জন্য রূপ প্রেম নিয়ে ছেড়ে চলে যাবে? আমি তো ভালো কিছুই বললাম, বোকা মেয়ে বুঝলই না। আয়েশা আজাদ এদিকে এসেছিল শিলাকে খুঁজতে, বাজার থেকে 5 ফোড়ন আনাবে বলে। কচি কচি আমের আচার বানিয়ে বাড়ি নিয়ে যাবে। ফাহিমাকে বসে থাকতে দেখে আয়েশা আজাদ ভুরুযুগল কুঁচকে নিল। আরাম করে ফাহিমার পাশে বসে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, এভাবে বসে আছিস কেন? আম কাটতে কষ্ট লাগছে বুঝি? ফাহিমা শাশুড়িকে পেয়ে বোকা বোকা চোখে তাকালো। শাশুড়ির হাত ধরে কাঁদো কাঁদো স্বরে বলল, মা গো, ছোট ভাই আর কি হবে গো? রূপ তো চলে যাবে বললো, এবার রূপকে আটকে রাখবো কিভাবে? আয়েশা আজাদ ফাহিমার কথায় ভড়কে গেলেন। বসা থেকে সোজা উঠে দাঁড়ালেন। বিচলিত কণ্ঠস্বরে বললেন, চলে যাবে মানে? এই তো হাসি খুশি ছিল, সকলের সাথে আনন্দ করছিল, নাদিফের সাথেও যেন মিশে গিয়েছিল, হঠাৎ চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন? আয়েশা আজাদের কথায় ফাহিমার সরল মনে উত্তর, মাত্র গল্প করছিলাম রূপের সাথে, বলেছিলাম যে বাবা রূপকে পছন্দ করে, তারপর। আয়েশা আজাদ ফাহিমাকে থামিয়ে দেয়। কোমরে হাত রেখে দাঁতে দাঁত চেপে বলে, ঠিক কি বলেছিলে রূপকে বৌমা? ফাহিমা বুঝতে পারে শাশুড়ির ভাবগতি ভালো না। যে কোনো সময় ফাহিমার পিঠে দ্রুম দাড়ুম পড়তে পারে। তাই মিনমিন কণ্ঠস্বরে জবাব দিল, আমার শ্বশুর তোমাকে খুব পছন্দ করে রূপ, এই কথা বলেছিলাম। আয়েশা আজাদ এবার ফাহিমার কান মলে দিলেন। কি কারণে পছন্দ করে তা বলবি না গাধি? ফাহিমা কানে হাত দিয়ে শাশুড়ির কবল থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করছে খুব। দুঃখী দুঃখী কণ্ঠস্বরে উত্তর দেয়, আরো কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু সময় নিয়ে তা আর পারলাম কই মা, রূপ তো চলে গেল, বলেছে আজ এখান থেকেও চলে যাবে। রূপের চলে যাওয়ার কথা শুনে আয়েশা আজাদ ফাহিমার কান ছেড়ে দিল। বড় বড় পা ফেলিয়ে রূপকে যেই কামড়া দেয়া হয়েছে সেদিকে পা বাড়ালো। এদিকে ফাহিমা যেন চরমভাবে বেঁচে গেল এই যাত্রায়। মনে মনে পণ করলো, স্বামী ব্যতীত অন্য কারোর সামনে মুখ খুলবে না। এভাবে চরম রেগে গাল ফুলিয়ে মুখটাকে শাকচুন্নির মতো করে গোছগাছ করছো যে, কোথায় যাবে? নাদিফ ভাইয়াকে বিয়ে করতে বুঝি? রাইসার মন ফুরফুরে। বসে বসে পটেটো চিপস এবং কোকাকোলা গোগ্রাসে গিলছে। রূপের এমন ব্যবস্থাও রাইসার ওর মধ্যে ব্যাঘাত ঘটতে পারছে না। এই চিপস কোকাকোলা সহ আরও অনেক চকলেট আকাশ রাইসাকে উপহারস্বরূপ প্রদান করেছে। আকাশ রাইসার নিকট ক্ষমা চেয়েছে নিজ কর্মের জন্য। রূপ রাইসার প্রশ্নের উত্তর দিচ্ছে না। নিজের কাপড় গুছিয়ে এখন রাইসার কাপড়ে হাত দিয়েছে মাত্র। রাইসা রূপের প্রত্যুত্তর না পেয়ে বিরক্ত হলো। রূপের নিকটে এসে কিছুটা জোরে বলল, কি এমন হয়েছে তোমার? ভূত দেখেছো নাকি পেতনি? কেউ কি কিছু বলেছে? রূপ ব্যস্ততার সহিত উত্তর দিল, ফাহিমা ভাবির কাছে থেকে আসলাম। আজাদ আঙ্কেল নাকি আমায় পছন্দ করেন। এটা কোনো কথা রাইসা, তুমিই বলো। আজাদ আঙ্কেল আন্টিকে কত ভালোবাসেন। প্রেম নিরে মানুষজনের ভেতর কোনো ঝগড়া নেই। আমি চাই না আমার জন্য আন্টি কষ্ট পাক, মনোমালিন্য শুরু হোক। তুমি চলে গেলে অনেক কষ্ট পাবো মা। রূপ তাড়াহুড়ো করে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল। আয়েশা আজাদের কথা শুনে রূপের হাত বন্ধ হয়ে যায় আপনা আপনি। রূপ অপরাধীর ন্যায় আয়েশা আজাদের দিকে ফিরে তাকায়। অনুনয়ের সহিত বলে, বিশ্বাস করুন আন্টি, আমি এত কিছু জানতাম না। আমি কিন্তু সব জানতাম। রূপ এবার আয়েশা আজাদের কথা শুনে ভীষণ লজ্জা পেল। এমন পরিস্থিতিতে রূপ আগে কখনো পড়েনি। রূপ কিছু বলবে তার আগে আয়েশা আজাদ রূপের হাত থেকে ব্যাগ নিয়ে নিল। একে একে ব্যাগ থেকে কাপড় নামাতে নামাতে বলতে শুরু করলো, আমার স্বামী পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, যিনি আমাকে খুব ভালোবাসেন।
যাই কিছু হোক না কেন, আমার জন্য তার ভালোবাসার কমতি নেই, বরঞ্চ দিনে দিনে আরও বৃদ্ধি পাচ্ছে। আমার পর যদি আমার স্বামী কাকে ভালোবাসে, সে হচ্ছে আমার ছোট ছেলে নিবরাস নাদিফ। আমার ছোট ছেলেটা একটু বেপরোয়া স্বভাবের। আদরের ছেলেকে কিছু বলা মানে নিজের কলিজায় আঘাত করা। ছেলেকে আমার স্বামী খুব ভালোবাসেন, চিন্তা করেন ছেলের ভালো মন্দের ব্যাপারে। তোমাকে আমার ছোট ছেলের জন্য পছন্দ করেছে আমার স্বামী। মা, ফাহিমার বলতে ভুল হয়েছে। আমিও চাই তোমাকে আমার ঘরের পুত্রবধূ হিসেবে। তোমাকে জোর করব না, তোমার ইচ্ছের বিরুদ্ধেও যাব না। তুমি এতদিনে বুঝেছো, জেনেছো আমাদের। আমরা জানি তোমার সম্পর্কে। আমার 2জন ছেলে আর 1জন মেয়ে আছে। আরও 2টা মেয়েকে আমি আদর ভালোবাসা দিতে পারবো, কমতি পড়বে না। আয়েশা আজাদের কথা শেষ হতেই রায়শা আয়েশা আজাদকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। রূপ স্তব্ধ বনে আছে আপাতত। মস্তিষ্কে আয়েশা আজাদের বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছে। আয়েশা আজাদ মনে করলেন রূপকে একা সময় দেওয়া উচিত। রায়শাকে সঙ্গে করে চলে নেওয়ার সিদ্ধান্ত নিলেন। যাওয়ার আগে রূপকে আমন্ত্রণ জানাতে ভুলেননি। বাইরে কাঁচা আম খাওয়ার প্রতিযোগিতা করব ভাবছি। যদি রাজি থাকো তাহলে চলে এসো আমাকে হারাতে। আয়েশা আজাদ রায়শাকে নিয়ে চলে গেলেন। রূপ বিছানায় বসে পড়ল নিশ্চুপে। রূপের এখন ভীষণ কান্না পাচ্ছে এত ভালো পরিবার পেয়ে। এই মুহূর্তে রূপের নাদিবকে পাশে লাগবে, যেন মনের সকল কষ্টের কথা নাদিবকে বলতে পারে রূপ। নাদিব বাজারে গিয়েছিল কিছু আনতে। রূপের ঘরের পাশের ঘর নাদিবকে দেয়া হয়েছে। রূপের কান্না নাদিবের কর্ণধারে পৌঁছাতেই নাদিব হন্তদন্ত করে রূপের ঘরে প্রবেশ করে। নাদিবকে দেখা মাত্রই রূপ যেন আপনজনকে ফিরে পেয়েছে। দরজার সামনে দাঁড়িয়ে থাকা নাদিবকে দৌড়ে এসে জড়িয়ে ধরে। রূপ কান্না করছে, অনেক কান্না করছে। এদিকে নাদিব পাথরের ন্যায় শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। নাদিবের বিশ্বাস হচ্ছে না রূপ নিজ ইচ্ছায় নাদিবকে জড়িয়ে ধরেছে। কি হয়েছে আমার অপরূপার? কেউ কি বকেছে? রূপ নিরুত্তর। কান্না ছাড়া আর কোনো কিছু শোনা যাচ্ছে না আপাতত। নাদিব আর কিছু বলছে না। রূপকে কান্না করতে দিচ্ছে মন মতো। এই সুযোগে রূপের কাছাকাছি থাকতে পারছে নাদিব, এটাই কম কিসের। মিনিট পাঁচেক পর রূপের কান্না থামে। নাদিবের নিকট থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। চশমার অভ্যন্তরে চোখজোড়া মুছে নিয়ে বলে, আপনার পরিবারের সবাই এত ভালো কেন? তারা যে নাদিফের পরিবার, এজন্য। নাদিবের হেয়ালি কথায় রূপ ভুরযুগল কুঁচকে নেয়। মুখ ভার করে অন্যত্রে ফিরে তাকায় আর বলে, আপনি ব্যতীত সবাই ভালো, বুঝলেন? নাদিব রূপের নিকটে এসে বলে, তাই বুঝি? তা কি করেছি আমি? এভাবে তোমার নাকে কামড় বসিয়েছি, নাকি তোমাকে খুশি করার জন্য কাতুকুতু দিয়েছি? পরপর রূপের নাকে কামড় বসিয়ে সুরসুরি দিয়ে যাচ্ছে। রূপ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। সুরসুরির তালে তালে হেসে যাচ্ছে অনবরত। রূপ হেসে হেসে বলছে, থামুন দয়া করে, আমি আর আপনাকে খারাপ বলবো না। নাদিব রূপ দুজনেই হাঁপাচ্ছে। বিছানার উপর পাশাপাশি বসে লম্বা নিঃশ্বাস ত্যাগ করছে। রূপ নাদিফের দিকে তাকিয়ে হেসে ফেলে। নাদিফ রূপের দিকে তাকিয়ে বলে, আমি তোমার সকল রোগের ওষুধই হতে চাই অপরূপ, তোমার হাসি কান্নার মালিক হতে চাই। রূপ এবার লজ্জা পেল খুব। নাদিবকে মনে মনে সেই কবে ভালোবেসেছে রূপ। প্রেম নীড়ের সকলের শঙ্কায় এতদিন মনের ভেতর পুষে রেখেছিল। এখন আর কোনো বাধা নেই। কিন্তু রূপের কাছে নাদিবের এমন অস্থিরতা বেশ লাগে। রূপ ভাবছে নাদিবকে ভালোবাসি প্রেম নীড়ে ফিরে বলবে। রূপ বিছানা থেকে উঠে দাঁড়ায়। নাদিবের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, এত সহজে উত্তর পাবেন না তৃষ্ণার্ত পুরুষ। সবুর করুন, জানেন না সবুরে মেয় ফলে। রূপ আর দাঁড়ালো না। হবু শাশুড়ির সাথে আম খাওয়ার প্রতিযোগিতা করতে চলে গেল রূপ। এদিকে নাদিফের নিকট রূপের সকল কিছু পরিষ্কার। রূপ যে নাদিফকে পছন্দ করে তা নাদিফের অজানা না। নাদিফ হাতে থাকা শপিং ব্যাগের দিকে তাকায়। মাথা চুলকে হেসে চলে যায় নিজ ঘরে। কাঁচা আমের জবরদস্ত প্রতিযোগিতা চলছে। রূপ আয়েশাজাত মাঝারি আকারের 2 বলে আম কেটে রাখা হয়েছে। লবণ মরিচ কাঁচা আমে মিশিয়ে খাচ্ছে রূপ। আয়েশাজাত লবণ মরিচে আম ভরিয়ে খাচ্ছেন। বিচারকের দায়িত্বে আছেন আজাদ সাহেব আর রাইসা। ফাহিমা আপাতত মুখে আঙুল দিয়ে চুপ করে পাশে দাঁড়িয়ে আছে। আকাশে গিয়েছে নাদিবকে ডাকতে। মহিলাদের প্রতিযোগিতা দেখে আকাশের জিভে জল এসে গিয়েছে। এখানে আরও কিছুক্ষণ থাকলে জিভ দিয়ে লালা বের হয়ে যাবে। পরে রাইসার সামনে নিজের মান সম্মান নষ্ট হবে। নাদিব সামনে, আকাশ পিছনে। আকাশ নিজের মুখে হাত দিয়ে রেখেছে যেন জল না পড়ে যায়। রূপ চোখ বন্ধ করে আমের স্বাদ নিয়ে যাচ্ছে। আশেপাশে কোনো খবর নেই।
এদিকে আয়েশা আজাদ হার মেনে নিলেন। এই বয়সে এত আম খাওয়া মানে পেটে সমস্যা হওয়া। নাদিফ রূপের আম খাওয়া দেখে হাঁ করে তাকিয়ে রইল। এই মেয়েটার খাওয়া দেখে নিজেরই লোভ জেগেছে আম খাওয়ার। রূপের কাছে এসে আমের বোল নিজের কাছে নিয়ে আম খেতে শুরু করলো। আহ, কি স্বাদ! নাদিফের নিকট অমৃত মনে হচ্ছে। এদিকে রূপের আম নিয়ে যাওয়াতে রূপ রেগে যায়। রেগে দাঁতে দাঁত চেপে বলে, এই রাক্ষস নাদু, আমার আম দে। আপনি থেকে সরাসরি তুই। নাদিফের সাথে সাথে সকলে হতভম্ব হয়ে তাকিয়েছে রূপের দিকে। এদিকে রূপ মুখে হাত দিয়ে বসে আছে। পরপর দুইবার নাদিফকে উল্টোপাল্টা কথা বলে। রূপ নিজেকে নিজেই বকে যাচ্ছে। লাগাম দে রূপ নিজের মুখে, বলতে হয় না সব কথা জোরে জোরে। এবার তোর কি হবে? প্রেম নীড়ের সকলে যে আজ ভীষণ রেগে। সুখের পর কষ্ট আসে, রাতের পর দিন, আনন্দে উল্লাসে ভরা সুখ দুঃখের মিল। প্রিয় নিবাসের চারপাশের আম গাছের সকল কাঁচা আম এখন খাঁচায় খাঁচায়। 10টা খাঁচা ভর্তি আমের সামনে রূপকে বসিয়ে রাখা হয়েছে। রূপ অসহায় দৃষ্টিতে সকলের পানে তাকাচ্ছে। রূপের এই বেহাল দশা করেছে সকলের প্রিয় নাদিপ। নাদিপের সবচেয়ে অপছন্দনীয় সম্বোধন তুই ডাকা। রূপ তো অবুঝ মনে তুই ডেকেছে, কিন্তু পরবর্তীতে তুই ডাকার ফলাফল যে এত ভয়ানক হবে তা রূপ কল্পনাও করেনি। ছোট ভাইয়ের যে রাগ দেখেছি, অনেক রেগে আছে। কখন না যেন রূপকে মাথার উপর তুলে জমিনে আছাড় দিয়ে দেয়। তখন না হয় আমরা আমের আচারের পরিবর্তে রূপের আচার খাবো। কি বলো মা? আয়েশা আজাদ দুঃখী মনে রূপের অসহায় মুখশ্রী দেখছিলেন। ফাহিমার কঠিন কথা শুনে আয়েশা আজাদের বর্তমানে ইচ্ছে হচ্ছে ফাহিমার মাথায় আমের খাঁচা বোঝাই করে দাঁড় করিয়ে রাখতে। তাহলে যদি ফাহিমার একটু আক্কেল হয়। তোমরা এখানে কি করছো? দোষ তো তোমরা করনি যে এখানে অপরাধীদের মতো দাঁড়িয়ে আছো। দোষ যে করেছে সে আজ এই সকল আম সাবারও করবে সে। এটা তুই বলার শাস্তি? নাদিফের কথা শুনে আয়েশা আজাদ করুণ চোখে ছেলের পানে তাকায়। কিন্তু পাষাণ নাদিফের হৃদয় তো পাষাণই। রূপের দিকে তাকিয়ে আশ্বস্ত চোখে ইশারা করে আয়েশা আজাদ চলে যান স্বামীকে ডাকবে বলে। যাওয়ার সময় কাবাব মে হাড্ডি হয়ে থাকা ফাহিমাকে সাথে করে নিয়ে যেতে ভুলেননি। আর আয়েশা আকাশের সাথে ঘুরতে বের হয়েছে। বর্তমানে 2-1জন কাজের লোক আছে, যাদেরকেও নাদিফ চোখের ইশারায় চলে যেতে বলে। মাথার ওপর বড় বড় আম গাছ দণ্ডায়মান হয়ে আছে। যেদিকে তাকাবে সেদিকেই আমবাগান। এই জায়গায় আসলামপুর নাম না হয়ে আমপুর হলে ভালো হতো বলে মনে করে রূপ। রূপ বর্তমানে আমবাগানের মধ্যেই বসে আছে। রূপের সামনে নাদিফ চেয়ার পেতে বসে আছে, ঠিক দ্বিতীয় দিনের মতো, যেদিন রূপ প্রেমনগরে এসেছিল তার পরের দিন আর কি। কি ভাবছেন আমখোর? আম খান। আপনি আম খেতে না পেরে মানুষকে তুই বলে সম্বোধন করতে ভাবেন না তো আম খাওয়া শুরু করুন। রূপ অসহায় দৃষ্টিতে নাদিফকে দেখছে। নাদিফের গাম্ভীর্য ভাব রূপকে আহত করছে। রূপ মিনমিন কণ্ঠস্বরে প্রত্যুত্তর দেয়, আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম। মনের সকল আনন্দ যেন বের হয়ে আসছিল। ভুলে আপনাকে তুই বলে ফেলেছি, এবারের মতো ক্ষমা করে দিন। নাদিফ যেন এই কথার অপেক্ষায় ছিল। রূপের ক্ষমা চাওয়া দেখে নাদিফের মুখে বাঁকা হাসির রেখা ফুটে ওঠে, যা রূপের নজর এড়াল না। নাদিফ চেয়ার নিয়ে একদম রূপের কাছাকাছি গিয়ে বসে। এতে রূপ কিছুটা পিছনে ঝুঁকে যায়। নাদিফ রূপের কাছে এসে বলে, এত সহজে ক্ষমা পাবে না রূপ। আমার কিছু শর্ত আছে। রাজি হলে ক্ষমা পাবে, নয়তো যা বলবো তা করতে হবে। রূপ নাদিফকে বর্তমানে বিশ্বাস করতে ইচ্ছে করছে না, কিন্তু এছাড়া আর উপায় নেই। রূপের এখন একটু ইচ্ছে নেই আম খাওয়ার। নাদিফ যেমন রাগী আর তেড়াবাঁকা স্বভাবের, রূপ যদি নাদিফের শর্তে রাজি না হয় তাহলে দেখা যাবে এইসব আম নাদিফ রূপের পেটে ঢুকিয়েই ছাড়বে। কাঁদো কাঁদো গলায় বলে, কঠিন শর্ত দেবেন না, সহজ সহজ ভালো ভালো শর্ত দেবেন। রূপের কথায় নাদিফ হাসল, হাত দ্বারা মাথার চুল পিছনের দিকে টেনে ধরল। এরপর রূপের দিকে কিছুটি ঝুঁকে বলল, আমাকে ভালোবাসো তা স্বীকার করতে হবে, নয়তো আজ আমাকে বিয়ে করতে হবে, অথবা এই সবগুলো আম এখন খেতে হবে। রূপ বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল। নাদিফের 3টে শর্তের একটা শর্তও পালন করা সম্ভব নয়। রূপ কটমট চোখে নাদিফের পানে তাকায়। নাদিফ দাঁত কেলিয়ে হাসছে। নাদিফের এই হাসি দেখে রূপের গা জ্বলে যাচ্ছে। রূপ মনে মনে দোয়া করছে যেন মিরাক্কেল কিছু হয়ে যায়, কিন্তু রূপ জানে এটা বাস্তবতা, মিরাক্কেল হওয়ার সম্ভাবনা নেই। রূপ রাগান্বিত কণ্ঠস্বরে নাদিফের উদ্দেশ্যে বলে, আপনি জানেন পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ আপনি। এত লোভ কেন আপনার? আপনার এক শর্তেও আমি রাজি না। নাদিফ এবার হো হো করে হেসে উঠল, প্রত্যুত্তর করল,
এই 3 শর্ত ছাড়া আরেকটা শর্ত তোমার জন্য যোগ করে দিলাম, অতি সহজ শর্ত। এখন এই মুহূর্তে আমাকে নাম ধরে ডাকতে হবে আর ভালোবাসি বলতে হবে। রূপের এখন ইচ্ছে করছে দৌড়ে কোথাও পালিয়ে যেতে, তাহলে নাদিফের কঠিন শর্ত থেকে বেঁচে যাবে। রূপের এই সিদ্ধান্তই আপাতত পালন করবে রূপ। আস্তে আস্তে পিছনে পা বাড়াচ্ছিল রূপ পালিয়ে যাওয়ার জন্য। নাদিফ রূপের চালাকি বুঝে যায়, ধরে ফেলে রূপের হাত টেনে নিয়ে আসে রূপকে নিজের কাছে, কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, একবার ভালোবাসি বললে তোমার কণ্ঠনালীতে পোকা ধরবে না। তুমি বুঝতে পারছো না কতটা ছটফট করছি এই শব্দটা শোনার জন্য। রূপ নাদিফের চোখের দিকে তাকিয়েছে অপলকে। নাদিফের চোখে রূপের জন্য অগাধ ভালোবাসা দেখতে পাচ্ছে রূপ। নাদিফের চোখে রূপকে পাবার আকুলতা, রূপকে যেন এক অন্য রাজ্যে নিয়ে চলে যাচ্ছে। রূপের হাত আপনা আপনি নাদিফের গালে চলে গেল। নাদিফের চোখে চোখ রেখে রূপ বলতে শুরু করলো, ভালোবাসা কি সবসময় মুখে স্বীকার করতে হয়? বুঝে নেওয়া যায় না? ভালোবাসা কি প্রকাশ্যে দেখাতে হয়? অনুভব করা যায় না? ভালোবাসা তো অন্তরের অভ্যন্তর থেকে আসে, প্রকাশ করতে যে দ্বিধা নেই। কিন্তু কিভাবে বলি আপনাকে রূপ নিশ্চুপ। নাদিফের নিঃশ্বাস যেন আটকে আসছে রূপের শেষোক্ত কথা শ্রবণ করার জন্য। নাদিফের গালে রাখা রূপের হাত শক্ত করে ধরে হাতের উল্টো পিঠে অধর ছুঁয়ে দিল নাদিফ। বিচলিত কণ্ঠস্বরে বলল, থামলে কেন অপরূপ? বলো, সম্পূর্ণ করো তোমার অসম্পূর্ণ কথা। আমার অস্থিরতা যে বেড়ে যাচ্ছে। রূপ এবার খুব লজ্জা পাচ্ছে। নাদিফের বাহুবলে রূপ আবদ্ধ, আপ্রাণ চেষ্টা করছে নিজেকে ছাড়িয়ে নিতে। ছাড়ুন দয়া করে, কেউ দেখলে সমস্যা হবে। নাদীপ ভাইয়া। কোনো মেয়ের কণ্ঠস্বর শুনে নাদিফ রূপকে ছেড়ে দিল। রূপ যেন হাঁপ ছেড়ে বেঁচে গেল। নাদিফ রূপ পিছনে ফিরে তাকালো। লাল সুতি শাড়ি গায়ে পেঁচিয়ে একজন মেয়ে দাঁড়িয়েছে। বয়স 17 কি 18 হবে। মুখে হাসির রেখা, চোখে পানি চিকচিক করছে, যেন এই মুহূর্তে চোখের পানি ঝরে যাবে। অদূরে দেখা যাচ্ছে আজাদ সাহেবকে একজন লোকের সাথে কথা বলতে বলতে আসছেন। মেয়েটি এবার নাদিফের কাছে এসে দাঁড়ালো, একদম কাছে, যেন মেয়েটা নাদিফের প্রেমিকা হয়। নাদিফ কিছুটা পিছনে চলে গেল, মনে করতে চেষ্টা করলো কে এই মেয়ে। অবশেষে স্মরণে আসে নাদিফের। চোখ বড় বড় করে তাকায় মেয়েটির পানে নাদিফ। নাদিফের ভাবভঙ্গি পর্যবেক্ষণ করছে রূপ। নাদিফের বিস্ময়কর দৃষ্টি রূপের দৃষ্টিতে এড়ালো না। নাদিফ অবাক হয়ে মেয়েটির উদ্দেশ্যে বলে, তুমি মায়া না? হামিদ চাচার ছোট মেয়ে। কত বড় হয়ে গিয়েছো, আমি তো চিনতেই পারিনি। হ্যাঁ, বড় হয়ে গিয়েছি। মা বলেছে বিয়ের বয়স হয়েছে, শাড়ি পরিধান করা শিখেছি তোমার জন্য। তুমি না শাড়ি পছন্দ করো? দেখো আজ শাড়ি পরে এসেছি, এবার আমাকে বিয়ে করো। রূপ কিছুক্ষণের জন্য ভেবেছিল বউ হবার আগেই সতীন এসে হানা দিচ্ছে রূপের জীবনে। নাদিফের কথা শুনে বুঝতে পারলো মেয়েটা চাচাতো বোন হবে। ফোঁস করে নিঃশ্বাস ত্যাগ করল রূপ। কিন্তু পর মুহূর্তে মেয়েটির কথা কর্ণধারে আসতেই চোখজোড়া বড় হয়ে যায় রূপের। নাদিফ ভয়ার্ত চোখে রূপের পানে তাকায়। এই 2 ফুট মেয়ের কথা নাদিফের মস্তিষ্কে প্রবেশ করছে না সঠিকভাবে। না জানে রূপ কি ভেবে নিয়েছে। এমনিতেই মেয়েদের মনে জিলাপির পেঁয়াজ থাকে। প্রেম এখনও শুরু হলো না, এমনি পেঁয়াজ লাগানোর জন্য এই মেয়ে চলে এসেছে। রূপ হন হন করে প্রিয় নিবাসে ফিরে গেল। পড়ে রইল নাদিফ আর পিচ্চি মায়া, যার দিকে আপাতত নাদিফ মায়াহীন চোখে তাকিয়েছে। এই মেয়েটার 2 কথার জন্য রূপ চলে গিয়েছে রাগ করে। নাদিফের এখন মায়ের দিকে তাকিয়ে বলতে ইচ্ছে করছে, কেন এলি রে মায়া আমার জীবনে? ঝড় তুফান সব নিয়ে চলে যা মায়া, চলে যা। প্রিয় নিবাসের দিকে তাকিয়ে বলতে ইচ্ছে করছে, যেও না সাথী, ও যেও না সাথী, ছেড়ে আমাকে একা পথে যেও না সাথী। প্রিয় নিবাসে আজ গল্পের আসর জমেছে। পুরুষেরা সোফার ঘরে বসে আড্ডা দিচ্ছে আর উচ্চস্বরে হাসছে। আজাদ সাহেবের আজ কোনো পাত্তা নেই। ছোট ভাইকে পেয়ে বউ বাচ্চাদের ভুলে গিয়েছে। আজাদ সাহেবের আপন কেউ নেই, একমাত্র চাচাতো ভাই আছে হামিদ। হামিদের 3 সন্তান, 3 জনই মেয়ে, স্ত্রী আছেন। গ্রামে বড় হওয়া হামিদের মেয়েদের মধ্যে বড়জনের বিয়ে হয়ে গেছে। মেজজন মায়া, ছোট ছায়া, বয়স 5 বছর। ভাবি দেখি আগের চেয়ে অনেক রূপবতী হয়ে গিয়েছেন। সে যে 5 বছর আগে যে এলেন তখনও এরকমই দেখতে ছিলেন। ভাইজান বুঝে খুব ভালোবাসে, এই জন্যই তো দিনে দিনে রূপসী হচ্ছেন। সোফার পরে আড্ডা দিচ্ছে পুরুষেরা, মহিলারা আড্ডা থেকে বিরত থাকবে কেন? আয়েশা আজাদ ঘরে আধশোয়া হয়ে পান চিবুচ্ছেন। পাশে বসে আছেন হামিদের স্ত্রী মিতালি। ফাহিমা
মুখ গোমড়া করে শাশুড়ির পা চেপে দিচ্ছে, এটাও ফাহিমার শাস্তি। এদিকে মিতালির কথা শুনে রূপ কেসে উঠল। হাঁটুর বয়সী মেয়েদের সামনে এসব না বললেই নয়। রূপ অন্যদিকে ফিরে তাকালো, যেন সে কিছু শোনেনি। আয়েশা আজাদও যেন একটু লজ্জা পেলেন। কথা ঘরানোর জন্য মিতালির উদ্দেশ্যে বললেন, আমার কথা বাদ দে মিতালি, তোর চোখে হয়তো ময়লা পড়েছে তাই ভুলভাল দেখছিস। তা তোর মেজো মেয়েটা তো দেখি মাশাআল্লাহ বড় হয়ে গিয়েছে, সাথে রূপবতী। আমি তো প্রথম দেখাতে চিনতেই পারিনি। আয়েশা আজাদের কথা শুনে মিতালির মুখ আনন্দে চিকচিক করে ওঠে, যা রূপের নজর এড়ায় না। মিতালি দূরে বসে থাকা মায়াকে নিজের কাছে ডেকে নিয়ে আসে, যা আপাতত নাদিবকে চক্ষু দ্বারা গিলতে ব্যস্ত। মায়াকে আয়েশা আজাদের কাছে এনে দাঁড় করিয়ে মিতালি বলতে শুরু করে, আর বলবেন না ভাবি, আমার মেয়েটা রূপে গুণে একদম পাকা, এমন কোনো কাজ নেই পারে না। আর সবচেয়ে বড় কথা, মায়া নাদিব বলতে পাগল। যখন শুনেছে নাদিব এসেছে পাগল হয়ে গিয়েছে, কি রান্না করবে, কি পরে আসবে তা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আয়েশা আজাদের চোখ কোটর থেকে বের হয়ে আসার উপক্রম। আর চোখে রূপের দিকে একবার দৃষ্টিপাত করে। রূপ অনুভূতিহীন বসে বসে সকলের কথা শুনছে। আয়েশা আজাদ মিতালির কথায় মুখে হাসির রেখা এনে বলে, আহা, বড় ভাইয়ার জন্য কি ভালোবাসা মেয়েটার। আমার দুই ছেলের কত ভালো ভাগ্য দেখেছো মিতালি, তিনটে বোন পেয়েছে, একদম আপন বোনের মতো। আয়েশা আজাদের কথা শুনে মিতালির মুখ একটুখানি হয়ে যায়। মেয়ের দিকে তাকিয়ে দেখে ড্যাব ড্যাব চোখে বড় জায়ের দিকে তাকিয়েছে, যেন বড় যা অবিশ্বাস্যকর কথা বলেছে। মিতালি মুখে মিথ্যা হাসি এনে প্রত্যুত্তরে বলে, হ্যাঁ, নাবিল তো বড় ভাই, মায়া তো নাবিলকে বড় ভাইয়ের মতোই দেখে, কিন্তু নাদিব বাবাজি। মিতালির কথা শেষ হওয়ার আগেই বোকা ফাহিমা ভালো কথা বলে ওঠে, আরে মা, বুঝছো না, চাচি বলতে চাইছে মায়া শুধু আমার স্বামীকে ভাই হিসেবে মানে, আর ছোট ভাইয়াকে জামাই হিসেবে। কিন্তু ছোট ভাইয়ার জন্য তো মেয়ে দেখা হয়েছে, এই যে আমাদের সামনে বসে আছে আমাদের রূপ। আয়েশা আজাদ আজ মনে মনে খুব খুশি ফাহিমার কথা শুনে। আয়েশা আজাদ নিয়ত করেছেন এখন থেকে ফাহিমাকে আর বকবেন না, অনেক আদর করবেন। কেননা আয়েশা আজাদের পুত্রবধূর মুখ যতই চলুক না কেন আয়েশা আজাদের না বলা কথা বলে দিয়েছে। এদিকে ফাহিমার কণ্ঠনালী থেকে বের হওয়ার স্বর শুনে মিতালির মাথা যেন ঘোরাচ্ছে। ফাহিমার মুখে হাত। মায়া চোখ বড় বড় করে রূপকে দেখে যাচ্ছে, আর রূপ সে নির্বিকার ভঙ্গিতে বসেছে ফাহিমার দিকে তাকিয়ে। এই মেয়ে আবার কে আপা? শুনলে না, আমার হবু বৌমা। ও, আমি ভেবেছিলাম আপনার আত্মীয় হবে। মিতালি আরও কিছুক্ষণ অনিচ্ছা থাকা সত্ত্বেও কথা বলে চলে যাওয়ার জন্য উদ্যোগ নিলেন। মা, তুমি যাও, আমি নাদিব ভাইয়ার জন্য যে খাবার রান্না করে নিয়ে এসেছি তা নাদিব ভাইয়াকে খাইয়ে তারপর বাসায় যাব। মিতালি একবার মায়াকে না করতে চাইছিল, কিন্তু পরমুহূর্তেই কি যেন ভেবে বলল, আচ্ছা, তুই বরং থেকে যা, রাতে নাদিফকে বলিস বাসায় পৌঁছে দিতে। আসি ভাবি। মিতালি চলে গেল, সাথে মায়াও ঘর থেকে বের হয়ে গেল। আয়েশা আজাদ শোয়া থেকে উঠে ফাহিমার কপালে চুমু এঁকে দিলেন এবং হাস্যোজ্জ্বল মুখে বললেন, এই প্রথম আমার মেয়েটা সঠিক জায়গায় সঠিক কথা বলেছে। বল মা, কি চাই তোর? ফাহিমা শাশুড়ির কথা শুনে খুশিতে আধখানা। হাতে থাকা মোবাইল বের করে কিছুক্ষণ আঁকিবুকি করে একখানা ছবি বের করে শাশুড়ির দিকে এগিয়ে দিয়ে বলল, আমার এমন কোমরের বিছা চাই মা, কিনে দেবে? তোমার ছেলে কিপটে, তার বাবার মতো। তুমি তো আমার শাশুড়ি মা, অনেক ভালো, বলো না কিনে দেবে কিনা। কি বললি তুই? আমার স্বামী কিপটা? আয়েশা আজাদ সজোরে ললাটে আঘাত করে বসলেন। আয়েশা আজাদ কিছুক্ষণের জন্য আনন্দে ভুলে গিয়েছিলেন যে এই এলিয়েনটা ফাহিমা অন্য কেউ না। অগত্যা আয়েশা আজাদ রাজি হয়ে গেলেন। প্রেম নেড়ে ফিরে ফাহিমাকে কোমরের বিছা কিনে দেবেন। এ মেয়ে, তুমি কি রান্না করতে জানো? রূপ প্রিয় নিবাসের দক্ষিণের বারান্দায় চেয়ার পাতা আছে, সেখানে বসে আছে। চারপাশে পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছে, তা শুনছিল। তখনই মায়ের আগমন। মায়ের কথা স্পষ্টতে হিংসা বিদ্যমান। রূপ মুচকি হেসে মায়ের কথার প্রত্যুত্তর দেয়, আমি কোনো রান্না করতে জানি না। কেন বলো তো? মায়ের জন্য এবার নিজেকে অনেক গুণী মনে হচ্ছে, কেননা গ্রামে বড় হওয়া মায়া কাজে কামে কর্মঠ। এদিকে রূপ এতিমখানায় বড় হয়েছে, রান্নার কাজে অকর্মঠ। ও মা, তুমি রান্না জানো না, কিন্তু বউ হবে কিভাবে? মা বলে শ্বশুরবাড়িতে রান্না করে সবার মন জোগাড় করতে হয়,
শাশুড়িকে হাত করতে হলে কাজ করতে হবে বেশি বেশি। শ্বশুরের পকেট ফাঁকা করতে হলে খাবারে নুনের স্বাদ বাড়াতে হবে। আর জামাইকে খুশি করতে হলে চাচি তো দেখি তোকে ভালোই শিক্ষা দিয়েছে মায়া। তার স্বামীকে খুশি করতে হলে কি করতে হয়? আদর করতে হয় নাকি কোমর বেঁধে ঝগড়া করতে হয়? মায়ের কথা আর শেষ হলো না। নাদিফের আগমনে মায়ের কথা মুখে আটকে গেল, বলা হলো না। রূপ রাগান্বিত চোখে নাদিফের পানে তাকিয়ে রইল। ছোট বাচ্চাদের সামনে লাগামহীন কথা না বললে হতো না। আকাশ রাইসা নাদিফের পিছু আসছিল। নাদিফের কথা শুনে হাসতে লাগলো। নাদিব ভাইয়া, তুমি এসেছো? তোমার জন্য আমি ইলিশ মাছ রান্না করে এনেছি। নাদিফ এসে রূপের পাশে একদম ঘেঁষে দাঁড়ালো। মায়াকে একবার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত দেখে নিল। নাদিফের মুখে বাঁকা হাসি, যেন মায়ের কথা নাদিফের কর্ণধারে পৌঁছায়নি। শাড়ি পরে এসেছিস কিন্তু কেন? তোকে দেখতে এসেছে কি? এত ছোট বয়সে তোকে বিয়ে দিয়ে দিবে চাচা? নাক টিপ দিলে এখনই তো দুধ বের হবে, আর এখনই বিয়ে? আমি বাবা যদি পাত্র হতাম তাহলে তোকে এক দেখায় রিজেক্ট করে দিতাম, কেননা তুই অল্প বয়সে বেশি পেকে গিয়েছিস। আমি আবার আমার বাবা মা এমনকি নিজেকেও বেশি ভালোবাসি। এখন আমি তো নিজ ইচ্ছায় কপালে কোড়াল মারতে পারি না। কি বলো রূপ? রূপ মুচকে হাসছে নাদিফের কথায়। এই মায়া ছলনার ছায়া এসেছিল রূপকে অপমান করতে, কিন্তু বরাবরের মতোই নাদিফ এসে রূপকে বাঁচিয়ে দিল। মায়ের চেহারা বর্তমানে দেখার মতো, নাক ফুলিয়ে ঠোঁট উল্টে কান্না করে দেবে এমন। মায়া এখন নিজের বোকামিতে খুবই বিরক্ত। কেন যে আকবাড়ি প্রিয় মানুষটির সামনে খারাপ হতে আসলো? মায়া অবুঝের মতো নাদিফের কথার প্রত্যুত্তর করল। আমি তো মজা করছিলাম আপুটার সাথে। আপু চুপচাপ বসেছিল, তাই গ্রামের রীতি বলছিলাম। আমাকে মা ডাকছে, আমি যাই। মায়ার আর থাকা হলো না। নাদিফের সামনে ভালোও সাজা হলো না, বড় বড় পা ফেলে চলে গেল। এদিকে মায়া চলে যেতেই আকাশ চিল্লিয়ে বলতে শুরু করে, ওহে পিচ্ছি, তোমার মা সেই কবে চলে গিয়েছে বাড়িতে? তোমাকে বুঝিয়ে আমার বন্ধুর ঘাড়েতে। আকাশের কথায় সকলে হেসে ওঠে। নাদিফ ভুরুকুচকে আকাশের উদ্দেশ্যে বলে, তুই এত কিছুর খবর রাখিস কিভাবে? নজর ঠিক কর আকাশ, পাশে আমার শালিকা আছে, তোর সব বাদরামি বের করে ছাড়বে। শালা তুই বন্ধু না শত্রু? তোর সাথে কথা বলাই বেকার। চলো তো ফুলটুসি, তোমাকে দিনতারা দেখাই, অনেক সুন্দর দেখতে হয় দিনতারা। আকাশ রাইসাকে নিয়ে পিছনের বারান্দার দরজা খুলে চলে যায় বাইরে। এদিকে রূপ নাদিফ বর্তমানে একা। রূপ সমানতালে দুই হাত ঘর্ষণ করে যাচ্ছে। নাদিফের কাছে রূপের এই অভ্যাস বেশ লাগে। ভয় পেয়ে যখন রূপ এদিক সেদিক নজর ঘোরায় তখন খুব মায়াবী লাগে। নাদিফ রূপের গায়ে হালকা করে ধাক্কা দেয় নিজের বাহু দিয়ে। মুখে দুষ্টুমির হাসির রেখা টেনে এনে বলে, কি গো সুন্দরী, ছোটদের কাছ থেকে সংসার সামলানো শিখছিলে নাকি? বলে রাখি প্রিয়া, ওইসব সংসার শিখতে হবে না তোমায়। এই আমাকে দেখো, আমি কিন্তু সবসময় ফ্রি তোমার জন্য, তোমাকে সময় দেওয়ার জন্য। হয়ে যাও না এবার রাজি? অপরূপা, হয়ে যাও রাজি। আমাদের দেশে মুড়ি ভাজা খুবই জনপ্রিয় একটা খাবার। মুড়ি ভাজার জন্য মালাইরি ধান নিতে হয়। ধান মাড়াই থেকে শুরু করে সেই ধান পানি দিয়ে সেদ্ধ করে রোদে শুকাতে হয়। যতক্ষণ পর্যন্ত দু একটি ধান ফেটে চাল না বের হয় ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করতে হয়। ধান সিদ্ধ হলে অন্য একটি পাত্রে পানিতে ভিজিয়ে রাখতে হয়। পরদিন সকালে ধানগুলো আবার সেদ্ধ করতে হয়। এরপর ধানগুলো পানি থেকে ছেঁকে নিয়ে পরিষ্কার একটি স্থানে বা চাতালে ছড়িয়ে দিতে হয়। কড়া রোদে দিলে একদিনে ধান শুকিয়ে যায়। শুকনো ধানগুলো ঢেকিতে ভাঙাতে হয় যেন খোসাগুলো আলাদা হয়ে যায়, অথবা ধান ভাঙার মেশিনেও চাল তৈরি করা যায়। এই ধাপের পর কুলোয় ঝেড়ে চালগুলো খোসা থেকে আলাদা করে ফেলতে হয়। মুড়ি ভাজতে দুটি চুলা দরকার হয়। একটি চুলোয় চালগুলো অনবরত নাড়তে হয় যেন সেগুলো বাদামি হয়ে যায়। অন্য চুলোয় বালি গরম করতে হয়। চুলোয় দেওয়ার আগে চালগুলোতে লবণ ও সামান্য পানি মাখিয়ে নিতে হয়। চাল উত্তপ্ত হয়ে যে সময় দু একটি ফুটতে থাকবে তখন গরম বালির পাত্রে চালগুলো ঢেলে দিলে ক্রমাগত নাড়তে হবে। এভাবে নাড়তে থাকলে সবগুলো চাল ফুটে যাবে। চাল ফোটা শেষ হলে চালুনি বা ছিদ্রযুক্ত পাত্রে ঢেলে নাড়া দিলে মুড়িগুলো বালি থেকে আলাদা হয়ে যাবে। গ্রামগঞ্জে লোডশেডিং নতুন কোনো বিষয় না। প্রিয় নিবাস আপাতত রাতের কালো আঁধারে ঢাকা। বাইরে আমবাগানের পাশেই শীতল পাটি বিছিয়ে গল্পের আসর জমিয়েছে আজাদ সাহেব। গল্পের কথা প্রসঙ্গ হচ্ছে মুড়ি। গ্রামে এসেছেন আর মুড়ি মাখানো খাওয়া হবে না তা তো হয় না। মুড়ি কিভাবে তৈরি হয় তা এতক্ষণ বাচ্চাদের উদ্দেশ্যে বলছিলেন আজাদ সাহেব। রায়সার আকাশের সহিত ভাব বিনিময় করছে চোখে চোখে। মুড়ির ইতিহাস সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই আপাতত।
আয়েশা জাত পাশে বসে পেঁয়াজ মরিচ কুচি কুচি করছেন মুড়ি মাখাবে বলে। সন্ধ্যায় নাদিপ আকাশকে দিয়ে চানাচুর আনিয়েছে। স্বামী তার ভীষণ ভোজন রসিক মানুষ। গ্রামে এসেছেন আর মুড়ি মাখা খাবেন না তা তো হয় না। পেঁয়াজ মরিচ কুচি করে কেটে তার সাথে ধনিয়া পাতা বেশি করে সাথে সরিষার তেল দিয়ে মাখানো মুড়ি ভর্তার স্বাদই আলাদা। ইতিমধ্যে আজাদ সাহেবের নাকে সরিষা তেলে মাখা মুড়ির ঘ্রাণ চলে এসেছে। বড় বলে একসাথে মুড়ি খাওয়ার মজাই আলাদা। আজ না ছোটবেলার কথা মনে পড়ে খুব। ছোটবেলায় বাবা মা দাদা দাদি চাচাতো ভাই বোনদের সাথে বসে জমিয়ে আড্ডা দিতাম আর মুড়ি খেতাম। আজাদ সাহেবের কথা শেষ হতেই আয়েশা আজাদ বলে ওঠে, এখন ছেলে মেয়েদের সাথে বসে খান, ছেলেবেলার কথা ভুলে যাবেন। বড় বোল রাখা হয়েছে শীতল পাটির ঠিক মধ্যিখানে। মুড়ির বোলের চারপাশে গোল করে সকলে বসেছে। রায়শা ফোন বের করে সকল কিছুর ক্যামেরায় ধারণ করে নিচ্ছে। এমন আনন্দ রূপ রায়শা কখনো করেনি। পরিবার কি এমন হয়? রূপ ভাবছে। নাও নাও সবাই শুরু করো। আয়েশা আজাদ স্বামীর পাশে বসে সকলকে তাগিদ দিচ্ছেন মুড়ি খেতে। স্ত্রীর কথা শুনে আজাদ সাহেব চট করে বলে উঠল, আরে কি করছো সবাই? আমতলায় খাবো আর ভূতিদের অভুক্ত রাখবো? তা তো হবে না। আগে সবাই চোখ বন্ধ করে এক মুঠো মুড়ি ভূতিদের জন্য আলাদা প্লেটে রেখে দাও। আর আমি যা বলবো সাথে সাথে বলে নাও, নয়তো পেট খারাপ করবে। আয়েশা আজাদ কটমট চোখে স্বামীর পানে তাকালেন। স্বামী যে তার মিথ্যা বলে সকলকে গোল খাওয়াচ্ছেন তা আয়েশা আজাদের জানা। আয়েশা আজাদ কিছু বলবেন তার আগেই আজাদ সাহেব চোখ টিপে চুপ থাকতে বললেন। এদিকে ফাহিমা কৌতূহলী হয়ে শ্বশুরের উদ্দেশ্যে বলল, ওই যে আমাদের বাসায় যেমন আপনারা সবাই কাদা ভূত সেজেছিলেন, তেমন ভূত আসবে? ঠিক সময়ে শ্বশুরের শরীরে কিভাবে চুলকোতে হয় তা তোর জানা আছে। দেখি রে মা, যা বলেছি তা কর, নয়তো কালো ভূত আসবে। শ্বশুরের কথা শেষ হতেই ফাহিমা চোখ বন্ধ করে রইল। কিন্তু বড় বড় দামড়া পুলাপাইন কি আর ফাহিমার মতো বোকা? নাদিফ, রূপ, রায়শার আকাশ সকলেই ভ্রুযুগল কুঁচকে আজাদ সাহেবের দিকে তাকিয়ে রইল। সকলের তাকানো দেখে আজাদ সাহেব দাঁত কেলিয়ে হাসছেন। মনে মনে আরও কিছু ছক কষে বললেন, বিশ্বাস করো, কিন্তু বড়দের কথা মানবে তো? তোমরা জানো না, বড়দের কথা শুনতে মানতে হয়। সকলে বুঝতে পারল আজাদ সাহেব নাছোড় বান্দা। সকলকে চোখ বন্ধ করিয়ে নিজের কাজ করিয়েই ছাড়বেন। অগত্যা সকলে চোখ বন্ধ করে নিল। একে একে হাতের মুঠোয় মুড়ি নিয়ে আলাদা প্লেটে রাখল। আজাদ সাহেব সকলের কাণ্ড দেখে জয়ী হাসি হাসলেন। প্লেটে রাখা মুড়ি শিলাকে দিয়ে ঘরে পাঠিয়ে দিলেন রাতে বসে খাবে বলে। এবার নিজেও চোখ বন্ধ করে রইলেন, যেন উনিও সকলের মতো একই কাজ করেছেন আর ভূত এসে প্লেট নিয়ে চলে গিয়েছে। এদিকে সকলের অগোচরে দুই প্রেমিক যুগল তাদের কাজ করে যাচ্ছে। ওই রাইসু, আমাকে একটু খাইয়ে দাও না গো। রায়শা এক প্রকার আকাশের সাথে ঘেঁষে বসেছে ভূতের ভয়ে। আকাশের কথায় লাজুক হেসে চোখ বন্ধ করা অবস্থায় আকাশের মুখে মুড়ি তুলে দিল। আকাশ মুচকি হেসে তা মুখে পুরে নিল। এই অপরূপ, ভালোবাসি বলো না, না বললে কিন্তু আমি কঠিন কাজ করে বসবো। বলবো না সাহেব, কি করবেন? রূপের পাশে নাদিব বসেছে। সকলের অগোচরে ফিসফিসে রূপের কানে ভালোবাসার আবদার করছে। রূপ চোখ বন্ধ অবস্থায় হাসছে। নাদিফের পাগলামিতে রূপেরও ইচ্ছে করছে নাদিফের পাগলামি থামিয়ে দিতে, কিন্তু পরমুহূর্তে রূপ ভাবে নাদিফের ছটফটে ভাবটা তো আর থাকবে না, যা রূপ প্রতি মুহূর্তে উপভোগ করে। রূপ নিশ্চুপ। কিছুক্ষণ পর অনুভব করলো গালে কারোর ঠোঁটে ছোঁয়া। তাৎক্ষণিক রূপের চোখ খুলে গেল। চোখ বড় বড় করে তাকিয়ে রইল নাদিফের পানে। নাদিফ চোখ বন্ধ করে হাসছে, যেন সে কিছুই করেনি। এদিকে নাদিফের কাণ্ড আর একজন দেখে ফেলে। হাতে করে ছোট স্টিলের কৌটা নিয়ে এদিকে আসছিল। সকলের অগোচরে নাদিফের রূপকে চুমু দেওয়ার দৃশ্য দেখে হাত থেকে কৌটাটা নিচে পড়ে যায়, যার কারণে ঝনঝন শব্দের সৃষ্টি হয়। ঝনঝন শব্দে সকলে চোখ খুলে এবং শব্দের উৎসের দিকে দৃষ্টিপাত করে। মায়া ছলছল চোখে নাদিফের পানে তাকিয়েছে, যেন চোখের পলক ফেললেই অশ্রুকণা গড়িয়ে পড়বে গালবে। মায়ের সামনে আচার ভর্তি কৌটা নিচে পড়ে আছে। আয়েশা আজাদ বসা থেকে উঠে মায়ের নিকটে গেলেন। বিচলিত কণ্ঠস্বরে জিজ্ঞেস করলেন, কিরে মায়া, কি হয়েছে তোর? হাত থেকে কৌটা নিচে পড়লো কিভাবে? শাশুড়ি মা যেখানে বৌমা সেখানে থাকবে না তা হয় না তো। আয়েশা আজাদের পিছু পিছু ফাহিমাও চলে আসে আসল কাহিনী দেখতে।
আয়েশা আজাদের কথার প্রত্যুত্তরে ফাহিমা বলে, আমার মনে হয় মায়া ভূত দেখেছে। ওই যে বাবা যে ভূতের কথা বলেছে সেই ভূত। আমরা সকলে ভূতের জন্য খাবার রেখেছি, কিন্তু মায়া তো রাখেনি। তাই তো ভূত নিজের খাবার নিজেই জোগাড় করে নিল। মায়ার কৌটো নিচে পড়ে রইল, আর ভূত সব বাচ্চা চেটেপুটে খেয়ে চলে গেল। আয়েশা আজাদ রক্তিম চোখে ফাহিমার দিকে তাকালো। পিছনে এদিকে তাকিয়ে থাকা আজাদ সাহেবকে চোখ দিয়ে কিছুক্ষণ বকে নিল মিথ্যা বলার জন্য। ওইসব কথা ছাড় মায়া, আয় মুড়ি ভর্তা খাবি। মায়া টলমল পায়ে আয়েশা আজাদের সাথে সামনে আগালো, কিন্তু বিপত্তি ঘটল। মায়া বসবে কোথায়? বোলের চারপাশে জোড়ায় জোড়ায় যে যার সঙ্গীর সাথে বসেছে। চোখের পানি মুছে মায়া বলে উঠল, আমি নাদিব ভাইয়ের পাশে বসবো। মায়ের এক কথায় পুরো পরিবেশ নীরব হয়ে গেছে। এদিকে এত কাহিনীর মধ্যে মুড়ি আর মুড়ি নেই, নিয়ে গেছে এতক্ষণে। আমার পাশে এসে বস মায়া, একসাথে তুই আর একসাথে বউ। আজাদ সাহেবের বড় ছেলে নাবিল এতক্ষণে মুখ খুলল। নাবিল বরাবরের মতোই চুপচাপ স্বভাবের, সকলের সামনে কথা কম বলে। নাদিফ মনে মনে বড় ভাইকে ধন্যবাদ জানালো, কিন্তু মায়ের কথা শুনে নাদিফ ভুরু যুগল কুঁচকে নিল। আমি তো তোমাদের চাচাতো বোন। আমি ছোট মানুষ, যখন ইচ্ছে ভাইদের কাছে আসতে পারবো, পাশে বসতে পারবো। আমি নাদিব ভাইয়ের পাশেই বসবো। ওই বড় আপুকে বলো সরে গিয়ে জায়গা করে দিতে। সকলে হতবাক মায়ের কথা শুনে। আজাদ সাহেব তো মুখে হাত দিয়ে রেখেছে। ফাহিমা ভাবছে এবার কি হবে? নাদিবকে এই মেয়েকে তুলে আম গাছের উপর উঠিয়ে আবার নিচে ফেলবে, নাকি পাশে বসাবে? তুমি এখানে এসে বসো, আমি সরে বসছি। রূপের উত্তরে যেন সকলে আরও হতবাক। ফাহিমা এবার রূপের দিকে তাকিয়ে মনে মনে বলছে, মেয়েটার কপাল পুড়ল রে, নিচে ডেকে সতীনকে ঘরে আনলো যে। রূপ ঠিকই সরে বসলো, আর মায়া রূপের জায়গায় এসে বসলো। নাদিফের চেহারা দেখার মতো হয়ে আছে এখন, চুপচাপ বসে আছে নিচের দিকে তাকিয়ে। খাওয়া শুরু করো সকলে। আজাদ সাহেবের কথা শুনে সকলে মুড়ি খাচ্ছে। এক মুঠো দুই মুঠো করে আজাদ সাহেব খাচ্ছেন, আর ছেলের ভাবগতি বুঝতে চেষ্টা করছেন। মুড়ি মাখার আগ মুহূর্ত যেমন উৎফুল্লতা দেখা দিয়েছিল সকলের মধ্যে, এখন আর সেটা নেই। সকলে নীরব হয়ে খাচ্ছে। সকলের মাঝে মায়া নাদিফের উদ্দেশ্যে আহ্লাদে বলে উঠল, আমাকে এক মুঠো মুড়ি খাইয়ে দিবে নাদিফ? সকলে হতভম্ব। পরপর দুইটা থাপ্পড়ের শব্দ শোনা গেল উপস্থিত সবাই। আজাদ সাহেব খাচ্ছেন মন মতো। নাদিব যে এমন কিছু করবেন সেটা যেন তিনি আগে থেকে অবগত ছিলেন। রাগে থরথর করে কাঁপছে নাদিব। রূপের দিকে রক্তিম চোখে তাকিয়ে আছে। রূপ নাদিফের রাগান্বিত চেহারা দেখে শুকনো ঢোক গিলল। আমার জ্ঞান লোপ পাইনি এখনো। এত বড় মেয়ে হয়েও নিজ হাতে খেতে পারো না? ভাইয়ের হাতে মুড়ি খাওয়া হয়েছে এবার। খবরদার মায়া, তোর এমন মায়া জাদু আমার উপর কাজ করবে না। ভাইয়া ডেকেছিস, ভাই ভাববি, সাইয়া ভাবতে যাবি না। ঠিক? নাদিফ মায়ার উদ্দেশ্যে কথাগুলো বলে হন হন করে উঠে চলে গেল। এদিকে মায়া ফুপিয়ে কাঁদছে। আয়েশা আজাদ মায়াকে সামলে নিচ্ছে। মধ্য রজনী, কিন্তু প্রিয় নিবাসে কারোর চোখে ঘুম নেই। আয়েশা আজাদ সাহেব অনেক আগেই ঘরে চলে গেছেন। গরমের এই সিজনে রাতে ঝিঝি পোকা বেশি থাকে। বাইরে এখন বাচ্চারা বসে আছে। মায়ের কান্না থেমেছে। ফাহিমা বরের সাথে চন্দ্রবিলাস করছে। রায়শা আকাশের পিঠে হেলান দিয়ে ঘুমোচ্ছে। রূপ একপাশে বসে দূর আকাশের দিকে তাকিয়ে তারা গণনার বৃথা চেষ্টা করে যাচ্ছে। মায়ের মনে কিছু একটা চলছে। প্রায় আধ ঘন্টা কিছু ভেবে ফাহিমার উদ্দেশ্যে বলল, ভাবি, ও ভাবি শোনো না, নাদিব ভাইয়াকে ডেকে আনো না। আমি আর দুষ্টুমি করব না, এখানে একা একা ভালো লাগছে না। চলো গানের কলি খেলি। গানের কলির কথা শুনে ফাহিমা খুশিতে নাচতে নাচতে চলে গেল নাদিবকে নিয়ে আসতে। প্রায় 5 মিনিট পর ফাহিমা অসাধ্য সাধন করে নাদিবকে নিয়ে হাজির হয়। নাদিব এসে কোনো কথা না বলে রূপের পাশে বসে যায়। মায়াতে কোনো কথা বলার সাহস পায়নি। মায়া এবার নিজেই প্রথমে শুরু করে, আমি প্রথম গান গাইব, এরপর বড় আপু। যার গান গাওয়া সুন্দর হবে সে সকলকে যে গান গাইতে বলবে সেই গান সবার গাইতে হবে। মায়ের কথা শুনে সকলে ভুরু যুগল কুঁচকে মায়ের দিকে তাকিয়ে রইল। আকাশ ঠাট্টা স্বরে বলে উঠল, কি গো পিচ্ছি, তুমি গানের কলি খেলতে এসেছো নাকি গানের প্রতিযোগিতা করতে এসেছো? আকাশের কথায় মায়া ভড়কে যায়। মায়া ইনিয়ে বিনিয়ে বলে, এটা নতুন খেলা, আমাদের গ্রামে খেলে। মায়ের কথা শেষ হতেই নাদিব বলে ওঠে, ঠিক আছে, এইভাবেই খেলা হোক। মায়া, তুই প্রথমে শুরু কর। নাদিবকে স্বাভাবিক দেখে মায়ের মনে ঘন্টা বাজতে শুরু করলো।
গ্রামে মায়ের সহপাঠীরা সবাই বলে মায়ের কণ্ঠস্বর খুবই সুন্দর। মায়ের সুরে যেন সকল কিছু দুলে। মায়া গলা ঝাড়া দিয়ে গাইতে শুরু করলো। दिल लगा लिया मैंने तुमसे प्यार करके तुमसे प्यार करके तुमसे प्यार करके दिल लगा लिया मैंने तुमसे प्यार करके तुमसे प्यार करके तुमसे प्यार करके दिल चुरा लिया मैंने इकरार करके মায়ের গানে আকাশ কানে হাত দিয়ে রেখেছে। নাবিল ফোনে কাজ করছিল, তা বাদ দিয়ে মায়ের মুখশ্রীর দিকে তাকিয়ে হা করে তাকিয়েছে। রূপ এবং নিদীপ অনুভূতিহীন। নাদীপ অপেক্ষা করছে দ্বিতীয়বারের মতো রূপের কণ্ঠস্বরে গান শোনার। নাদীপের অন্য কোথাও মনোযোগ দেওয়ার সময় নেই। আকাশ কান থেকে হাত সরিয়ে বলে উঠল, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। গান গাইতে পারো তুমি? তা কোথায় শিখেছো এমন গান? আমার কানে তো এখন শুধু তোমার গানই বাজে। মায়া লজ্জা পাচ্ছে ভীষণ। মায়ের গাল দুটো লজ্জায় লাল হয়ে আসছে। মায়া লাজুক ভঙ্গিতে প্রত্যুত্তরে বলে, ধন্যবাদ ভাইয়া, এই কথা সবাই বলে আমার কণ্ঠ নাকি অনেক সুমধুর। সুমধুর নাকি অসমধুর তা বুঝেছি বাপু, এবার রূপের কণ্ঠে গান শুনবো। রূপ ভয় পাচ্ছে। নাদীপের দিকে তাকাতে নাদীপ ভরসা দেয়। সকলের অগোচরে রূপের হাত জোড়া নিজের হাতের মুঠোয় আবদ্ধ করে নেয়। রূপ যেন ভরসার হাত পেয়ে গেল। নাদীপের পানে তাকিয়ে গান ধরল। তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো, আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব আরো। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। তোমার স্বপ্নগুলো আমার চোখে হচ্ছে জড়সড়। তোমার ইচ্ছেগুলো তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো, আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব আরো। চাঁদনি রাতে গ্রামের পথ ঘাট দূর দূরান্ত পর্যন্ত স্পষ্ট দেখা যায়। দুপুরের পানি যেন চিকচিক করে চাঁদের আলোতে। রূপ নাদীপ বসেছে বাইরে। একজনের হাতে অপরজনের হাত শক্তভাবে আবদ্ধ করে রেখেছে। রূপের গান গাওয়ার পর থেকে নাদীপ শক্ত করে রূপের হাত ধরে রেখেছে। এদিকে মায়া রাগে দুঃখে কষ্টে অপমান সইতে না পেরে ঘরে চলে গেছে। সাথে নাবিল, ফাহিমা, রাইসা, আকাশও চলে গিয়েছে রূপ নাদীপকে একা ফেলে। একাকী বসেছে রূপ আর নাদীপ। রূপ চোখ বন্ধ করে বৃথা চেষ্টা করছে বাতাস এসে যেন গা ছুঁয়ে দেয়। নাদীপ অপলক দৃষ্টিতে চাঁদনি রাতে পাশে বসে থাকা চাঁদকে দেখছে, যার চেহারার মায়াতে নাদীপ ফেঁসে গিয়েছে। আচমকা নাদীপ রূপের হাতের পিঠে শব্দ করে চুমু খেয়ে বসল। রূপ হতবাক। যখন কেউ আনন্দে থাকে কোনো বিষয় নিয়ে, তখন আনন্দে আনমনে কেউ এমন কাজ করে বসে। নাদীপের বেলায়ও তাই। কি হলো এটা? রূপের কথায় নাদীপ মুচকি হেসে বলে, আদর করা হলো। রূপ হতাশ দৃষ্টিতে নাদীপের পানে তাকিয়েছে। রূপ ভাবছে এমন একজনকেই রূপের ভাগ্যে আসতে হলো, যে কিনা ঠোঁটকাটা স্বভাবের। এই যে হাত শক্ত করে হাত ধরে রেখেছি, দেখো কত সুন্দর দেখাচ্ছে আমাদের আবদ্ধ হাত। কথা দিচ্ছি, সুখ দুঃখ আনন্দ উল্লাসে যে কোনো পরিস্থিতিতে এই হাতের বন্ধন কখনো ছুটে যাবে না। সারা জীবন এভাবেই ভালোবেসে যাবে। রূপের দৃষ্টি জমিনে নিবদ্ধ, মুখে তৃপ্তির হাসি। প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে একজন ভালো মনের মানুষকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেতে। নিঃসন্দেহে নাদীপ একজন ভালো মনের মানুষ, যে কিনা রূপকে অগাধ ভালোবাসে। রূপ আস্তে করে নাদীপের কাঁধে মাথা রাখল। এ যেন আলাদা প্রশান্তি। নাদীপের কাছাকাছি থাকলে সব কিছুই ভালো লাগে। নাদীপ রূপের পিছনে হাত দিয়ে রূপকে আগলে নিল। নাদীপের মুখশ্রীতে ছিল তখন জয়ী হাসি। চাঁদময় রাতের পর উজ্জ্বল দিবসের আগমন ঘটছে ধরণীতে। গ্রামের সকাল যেন সুমধুর সকাল। পাখিদের কিচিরমিচির আওয়াজে ঘুম ভাঙে রূপের। আড়ামোড়া ভেঙে বিছানা থেকে নেমে উত্তর প্রান্তের জানালার পর্দা সরিয়ে দেয় রূপ। বিছানায় রায়সা এখনও ঘুমে নিমগ্ন। রূপ আলগোসে মাথায় খোপা করে দরজা খুলে বাইরে যাবার জন্য পা বাড়ায়। দরজা খুলতেই রূপের চোখ ছানা পড়া। উস্কো খুস্কো অবস্থায় নাদীপ দাঁড়ানো দরজার সামনে। নাদীপের দৃষ্টি শান্ত, রূপের দিকে অপলক তাকিয়েছে। মিনিট পাঁচেক পর নাদীপ রূপের উদ্দেশ্যে বলল,
তৈরি হয়ে নাও অপরূপ, একটু পর আমরা প্রেম নীড়ের উদ্দেশ্যে রওনা হব। নাদিব কথা শেষ করে মলিন হেসে রূপের গালে হাত রাখল। গভীরভাবে রূপের মুখশ্রী পর্যবেক্ষণ করে চলে গেল। এদিকে রূপ নির্বিকার নাদিপের কাণ্ড দেখে। নাদিব চলে যেতেই রূপ রায়শাকে ডেকে তুলে তৈরি হওয়ার জন্য। প্রিয় নিবাসে গতকালের ন্যায় কোনো হইহুল্লোড় নেই, একদম স্তব্ধ পরিবেশ। শিলা বেগম মুখে আঁচল দিয়ে রেখেছেন, চোখে মুখে বিষণ্ণতা বিদ্যমান। মায়া বাবা মায়ের সাথে মাঝে বসে আছে এক প্রকার বিধ্বস্ত অবস্থায়। রূপ রায়শা মাত্র বসার রুমে এসে দাঁড়িয়েছে। মায়ের এই অবস্থা দেখে রূপ ভুরুযুগল কুঁচকে আছে। রূপকে দেখা মাত্রই মায়া বসা থেকে উঠে রূপের কাছে গিয়ে দাঁড়ায়। রূপকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে কিছুক্ষণ, হাত বাড়িয়ে রূপের মুখশ্রী ছুঁয়ে দেয় মায়া। পরক্ষণে কান্নামাখা কণ্ঠস্বরে বলে, আমিও কি বড় হলে তোমার মতো সুন্দর বুঝবান হব? ভাইয়া তো বললো আমি নাকি বোকা, এখনো অনেক ছোট, তাই ভাইয়া আমাকে পছন্দ করে না, তোমাকে পছন্দ করে। রূপ সকলের সামনে মায়ের এসব কথায় অস্বস্তিতে পড়ে যায়। মায়ের এসব কথার উত্তরে এগিয়ে আসেন আজাদ সাহেব। মায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তোর জন্য আমি নিজে পাত্র খুঁজে বের করব, যেমনভাবে আমার ছেলের জন্য পাত্র খুঁজছি। তোর জন্য যে পাত্র থাকবে সে একদম রাজকুমারের মতো হবে। তখন দেখবি এই রূপ রাইসা হিংসে করছে তোর রাজকুমারকে দেখে। আজাদ সাহেবের কথায় মায়া হেসে ওঠে। এদিকে রূপের মাথায় যেন কিছুই ঢুকছে না। কিছুক্ষণ আগে নাদিব তৈরি হতে বলল, আর এখন মায়ের এসব কথা। রূপ ভাবছে এখন চুপ থাকাই ভালো হবে, পরে না হয় ফাহিমা ভাবির নিকট শুনে নেবে কি হয়েছে। সকলের মাঝে একজোড়া প্রেমিক যুগলের মনও খারাপ হয়ে আছে। সকলের অগোচরে প্রেমিক যুগল প্রিয় নিবাস থেকে বের হয়ে যায়। প্রেমিক যুগল জোড়া হলো রায়শা এবং আকাশ। তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো আকাশ? রায়শা তো রূপের মতো এতিম, পার্থিব জীবনের চাকচিক্যে মগ্ন রায়শা। পৃথিবীতে কত সংগ্রাম করে যে বাঁচতে হয় তা রায়শা দেখেছে। কিছুদিন আগেও রায়শার নিকট কিছুই ছিল না, পরিধান করার জন্য কাপড় ছিল না। রূপের জন্য রায়শা এত ভালো পরিবারের সাথে থাকতে পারছে, মাস শেষে ভালো খাবার পাচ্ছে, পরিধানের কাপড় কিনতে পেরেছে নিজের টাকায়। এই কয়েকদিনে রায়শা যেন সব ভুলে গিয়েছিল, মত্ত হয়েছিল একজন সুদর্শন পুরুষের ব্যবহারে। কিন্তু এখন মনে হচ্ছে এতিম বলে কি আকাশ সময় কাটাচ্ছে রায়শার সাথে। রায়শার চোখে অস্থিরতা, ভয় পাচ্ছে অনেক। রায়শার অবুঝ মনে ভালোবাসা জন্মিয়েছে আকাশের জন্য। রায়শার প্রশ্নে আকাশ উত্তর দিতে সময় নেয়নি। রায়শার কথার প্রত্যুত্তরে বলে, তুমি বোঝো না? না আমি বুঝি না, সরাসরি বলো। হ্যাঁ, তোমাকে ভালোবাসি। বিয়ে করবে আমায়? এই প্রতিশ্রুতি দাও তাহলে। আকাশ মুচকে হাসল রায়শার কথা শুনে। রায়শার হাতে হাত রেখে চোখে চোখ রেখে উত্তর দেয়, কোথায় দিচ্ছি রাইসা? আজ থেকে ঠিক 15 দিন পর ঢাকঢোল বাজিয়ে তোমাকে বউরূপে নিজের ঘরে উঠাবো। আর আমরা দূর আত্মীয়দের মতো দূরে বসে বসে দেখব। রায়শা লজ্জায় শেষ। নাদিপ রূপ যে এসে উপস্থিত হয়েছে। রূপ হাসছে রায়শার লজ্জা দেখে। নাদিপের ঠোঁটে দুষ্টুমি ভরা হাসি। নাদিপের কথায় আকাশ মাথা চুলকে উত্তর দিল, তোর জন্যই তো রাইসাকে পেয়েছি আমি। তোকে তোমার বাম পাশে বসিয়ে রাখবো পাহারা দেওয়ার জন্য। যেভাবে গতকাল সকালে আসলামপুর এসেছিল ঠিক সেভাবেই সকলে রওনা হয়েছে। আজাদ সাহেব চোখ বন্ধ করে বাসের সিটে গা এলিয়ে দিয়েছেন। শরীরটা কেন যেন আজ ভার ভার লাগছে। ফাহিমা আজ নির্ঘুমে থাকবে বলে পণ করেছে। রায়শার মন ফুরফুরে আকাশের সাথে বসে জমিয়ে গল্প করছে। রূপ আজ বাসের মাঝ বরাবর বসেছে, নাদিপ পিছনে বসেছে। নাদিপা চুপচাপ, রূপের সাথে কোনো কথা বলছে না। রূপ একটু পর পর নাদিপের পানে তাকাচ্ছে, বুঝতে চেষ্টা করছে নাদিপের ভাবভঙ্গি। রূপের যেন আজ সব কিছু অসহ্য লাগছে। আসার সময় মায়া অনেক কান্না করেছে, নাদিপের কাছে ক্ষমা চেয়েছে অজ্ঞাত কারণে। রূপের এখন খুব করে জানতে ইচ্ছে করছে নাদিপের মনের কথা। রূপ এবার নাদিপের কাছে এসে পাশে বসলো। নাদিপের হাত ধরে বলে, হেই জান, কি ভাবছো? নাদিপ যেন আকাশ থেকে টপকে জমিনে পড়ল। চোখ বড় করে রূপের পানে তাকালো। রূপ এসেছিল নাদিপের মন ভালো করতে, কিন্তু এখন মনে হচ্ছে রূপ একটু বেশিই করে ফেলেছে। রূপ জিহবা কেটে নাদিপের পাশ থেকে উঠে যেতে উদ্যোগ নিতেই নাদিপ রূপের হাত শক্ত করে ধরে বলে, এইভাবে যন্ত্রণা না দিয়ে ভালোবাসি বলতে পারো না? তোমার হুটহাট কথায় আচরণে আমি নিঃশেষ হয়ে যাই। তা কি তুমি জানো? এসেছো আমার কাছে নিজ ইচ্ছায়, যাবে আমার ইচ্ছায়। নাদিপ কথা শেষ করে রূপের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। রূপ স্তব্ধ নাদিপের কাজে।
রূপের এখন নিজের বোকামির জন্য নাদিফের কবলে বন্দি হয়ে গেছে। রূপ, মাথাটা চুলকে দাও তো, মনে হয় উকুন হয়েছে। গত রাতে তোমার সাথে বসে থাকার পর থেকেই মাথা চুলকাচ্ছে। মনে হচ্ছে তোমার মাথার সব উকুন দৌড়ে আমার কাছে চলে এসেছে। নাদিফের কথা শেষ হতেই রূপ রাগে জোরে নাদিফের মাথা চুলকে দিতে শুরু করলো। এতে নাদিফ হেসে উঁচা আওয়াজে বলল, আরে পাগল হলে নাকি? আমি তো দুষ্টুমি করেছি, কোনো উকুন নেই মাথায়। মা বলে উকুন 7 বাড়ি ঘুরে একজনের মাথা থেকে অপরজনের মাথায় আসে। আমার মনে হচ্ছে মাথা থেকে এসেছে। মেয়েটা গতকাল রাতে দেখলে না পাশে বসেছিল? রূপ যেন এবার অগ্নিরূপ ধারণ করেছে। নাদিফের মাথা চুলকে দেওয়ার বিপরীতে কেশব টেনে ধরেছে। রূপের কাণ্ডে নাদিফ আরও জোরে হাসছে। আরে কি করছো কি অপরূপ? বিয়ে হওয়ার আগে কি আমাকে টাক বানিয়ে দিবে? পরে তো তোমারই সমস্যা হবে অপরূপ। লোকে তোমাকে টাক বেটার বউ ডাকবে। রূপ এতক্ষণে মুখ খুলল। রাগে হিতাহিত জ্ঞান লোপ পেয়ে নাদিফ মাথার কেশব শক্ত করে টেনে ধরে নাদিফের মুখের কাছাকাছি নিজের মুখ নিয়ে এসে উত্তর দিল, আপনার বউহুদ আমার বইয়ে গেছে, আপনার জন্য মায়া